গলায় রশি দেওয়া অবস্থায় কাঁপা কাঁপা হাতে পেট স্পর্শ করে মেয়েটি। মৃত্যু যন্ত্রণা ছটপট করতে করতে বলে, ক্ষমা করিস সোনা, তোকে জন্ম দিতে পারলাম না। কয়েক মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ল মেয়েটি। সাল 1985। সময়টা শীতকাল। শীতের বিকেল খুব দ্রুত ফুরিয়ে যায়। তাই তাড়াতাড়ি করে নিজাম চলে এলো মোল্লাবাড়িতে। মোল্লাবাড়ির উঠোনে দাঁড়িয়ে একবার বাড়ির দিকে চোখ বুলিয়ে নিল। ইট পাথরের গড়া বিশাল দোতলা বিল্ডিং। 10 গ্রাম ঘুরে এত বড় বাড়ির দেখা মিলবে না, অথচ তাদের গ্রামে এত বড় বাড়ি রয়েছে। নিজামের সামনে থাকা দোতলার বাড়িটির মালিক জামাল মোল্লা। বংশ পরম্পরায় অঢেল সম্পত্তির মালিক জামাল। জামাল মোল্লার কোনো ভাই না থাকায় সব কিছু তার একার দখলে। বৃদ্ধ আম্মা, স্ত্রী এবং 2 কন্যা নিয়ে এখানেই তার বাস। যদিও জামাল মোল্লা এখানে থাকে না, চাকরি সূত্রে বেশিরভাগ সময় শহরে কাটান। নিজাম এই বাড়িতে এসেছে জামাল মোল্লার সেই 2 কন্যাকে পড়াতে। 10 গ্রাম মিলে যেমন মোল্লাবাড়ির মতো বাড়ি খুঁজে পাওয়া যাবে না, তেমনই নিজামের মতো শিক্ষক তো যুবক খুঁজে পাওয়া যাবে না। তাই তো জামাল মোল্লা নিজামকে তার কন্যাদের পড়ানোর দায়িত্ব দিয়েছে। নিজাম কিছু সময় নিয়ে সদর দরজায় কড়া নাড়ল। জামাল মোল্লার স্ত্রী জাহানারা দরজা খুলে দিল। দরজা খুলে নিজামকে দেখে স্বাভাবিক কণ্ঠে বলল, ভেতরে এসো বাবা। নিজাম কুশল বিনিময় করে ভিতরে প্রবেশ করল। জাহানারা বেগম পদ্ম বলে 2বার ডাক দিলেন। আম্মার ডাক শুনে পদ্ম বেরিয়ে এলো। পদ্ম শান্ত গলায় বলে, আম্মা ডেকেছে? জাহানারা পদ্মর দিকে একবার দেখে বলল, তোমার মাস্টার এসেছে, তাকে নিয়ে পড়ার ঘরে যাও। আচ্ছা বলে পদ্ম নিজামকে নিয়ে পড়ার ঘরে এলো। পড়ার ঘরে এসে নিজাম পদ্মকে উদ্দেশ্য করে বলল, পড়াচর মেঘটা কোথায়, পড়বে না আজ? পদ্ম স্লান হেসে বলল, তারপর বলল, জ্বর এসেছে, আজ পড়বে না। নিজাম ছোট্ট করে আচ্ছা বলে পদ্মকে বই বের করতে বলল। পদ্ম বই বের করতে ব্যস্ত হয়ে পড়ল। কালো রঙের একটি শাড়ি পরে আয়নার সামনে এসে দাঁড়ায়। খোঁপায় করা চুলগুলো খুলে দেয়। ঘন কালো চুলগুলো কোমরের দিকে ঠেকে কপালে একটি ছোট্ট কালো টিপ দিয়ে ঘর থেকে বের হয়। পড়ার ঘরে দরজার কাছে এসে লুকিয়ে দেখতে থাকে সামনে থাকা সুদর্শন যুবকটিকে। নিজামকে দেখে মুচকি হাসে পুষ্প। বুকের বাঁ পাশে হাত রেখে চোখ বন্ধ করে নেয়। বিড়বিড় করে বলে, আমার সুদর্শন মাস্টারমশাই। পদ্মকে লিখতে দিয়েছে নিজাম। পদ্ম মনোযোগ সহকারে লিখছে। এই সুযোগে নিজাম উঠে দাঁড়ায়। পুষ্প চোখ মেলে নিজামের দিকে এগিয়ে আসতে দেখে পালাতে নেয়, কিন্তু পারে না। পুষ্প পিছন ঘুরে দৌড় নিলে নিজাম তার বাঁ হাতটি ধরে নেয়। পুষ্প দাঁড়িয়ে যায়। শরীরে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। হৃদয়ের ঢেউ বয়ে যাচ্ছে। আচ্ছা, পুষ্পর মনের এই খবর তার মাস্টারমশাই জানে? পুষ্পের হাত ছেড়ে দিয়েছে সেই কখন, কিন্তু পুষ্প কোনো হেলদোল নেই। পুষ্পকে গভীর ভাবনায় দেখে নিজাম বলল, গায়ে জ্বর বলে পড়তে এলে না, তা বিছানায় শুয়ে না থেকে এখানে কি করছো? নিজামের কণ্ঠ পেয়ে পুষ্প নিজামের দিকে তাকায়। নিজাম রাগি চোখে তার দিকে তাকিয়ে থাকে। এর রাগের অর্থ নিজাম পুষ্পের হাত ছেড়েছে। সে হাত ধরে বুঝতে পেরেছে জ্বর নেই, মিথ্যে বলা হয়েছে তাকে। পুষ্প বুঝতে পেরেছে ধরা পড়ে গেছে, তাই অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। নিজাম পুষ্পকে পড়ার ঘরে নিয়ে 2 বোনকে ইচ্ছে মতো বকে। পদ্মকে বকার কারণ সে পুষ্পের মিথ্যেকে সায় দিয়েছে। নিজামের বকাবকি শুনে জাহানারা বেগম পড়ার ঘরে আসেন। জাহানারা বেশ শান্ত গলায় বলেন, কি হয়েছে বাবা? পদ্ম পড়া ঠিকমতো করছে না। নিজাম বলেন, না কাকি, পদ্ম নয়, বরং পুষ্পর পড়ালেখা মন নেই। সারাদিন শুধু ফাঁকিবাজি। কিভাবে করবে সেটাই ভাবে। নিজাম সব নিঃশ্বাসে পুষ্পর সব ত্রুটি বলে থামি। সেই সাথে পদ্মকে নিয়ে প্রশংসা করে, বেশ, পদ্মর পড়ালেখা মন আছে, তাকে দিয়ে কিছু একটা হবে, কিন্তু পুষ্পকে দিয়ে হবে না। নিজাম শেষে বলে, পুষ্পকে বিয়ে দিয়ে দিন কাকি, পড়ালেখা এর দ্বারা হবে না। নিজাম মূলত পুষ্পকে ভয় দেখাতে বিয়ের কথা বলে, কিন্তু জাহানারা বেগম বলা বাক্যটা শুনে বেশ অবাক হয়। জাহানারা বেগম বলে, এর জন্য পাত্র কই পাবো বাবা? দেখো না, গায়ের রংটাই যেমন আন্ধার, তেমন আন্ধার রঙের শাড়ি পরে। পাত্রপক্ষ নাক ছিটকাবে ওরে দেইখা। নিজাম চুপ হয়ে যায়। একবার পুষ্পের দিকে তাকায়। পুষ্পের মুখশ্রী বেশ শান্ত দেখালো। জাহানারা বেগম কথায় তার কোনো ভাবান্তর দেখা গেল না। জাহানারা বেগম বললেন, তুমি পদ্মর পড়ার দিকে নজর দাও। আমার পদ্ম মানুষের মতো মানুষ হইলে আমি খুশি হব, বাকি সব গোল্লায় যাক। জাহানারা বেগম চলে গেল। পুষ্প বই নিয়ে পদ্মর পাশে বসলো। পদ্ম পুষ্পর হাত খুব শক্ত করে ধরল। পুষ্প পদ্মের দিকে তাকালো। পদ্ম চোখ দিয়ে তাকে আশ্বাস দিল। তারপর কানের কাছে মুখ এনে আস্তে করে বলল, কালো রঙের আমার শ্যাম পুষ্পলতাকে খুব চমৎকার লাগছে। পুষ্প মুচকে হাসে, পদ্মও হাসে। নিজাম এসে তার স্থানে বসে। জাহানারা বেগমের কথায় যতটা না খারাপ লেগেছে, তার চেয়ে বেশি ভালো লেগেছে পদ্ম পুষ্পকে একসাথে হাসতে দেখে।
জাহানারা বেগম পুষ্পকে তেমন একটা পছন্দ করে না, নিজাম সেটা জানে। তাই বলে এতটা অপছন্দ করে সেটা বুঝতে পারেনি। মাঝে মাঝে নিজামের মনে হয় এই দুটো কন্যা তার নয়। শুধু জাহানারা বেগমের আচরণ নয়, তার সাথে দুজনের মুখশ্রী বলে দেয় এরা আলাদা। যেখানে পদ্মর পরীর মতো সুন্দরী, সেখানে পুষ্প শ্যামরাগানো এক রমণী। দুজনের গায়ের গড়ন কত বৈষম্য, তবে দুজনের মধ্যে ভালোবাসার কমতি দেখেনি নিজাম। সব চিন্তা পিছনে ফেলে নিজাম পড়ানো শুরু করলো। নিজাম পদ্মকে একটু তাড়াতাড়ি ছাড়লো। পদ্ম চলে যাওয়ার পর পুষ্পকে ইশারা করে মুচকি হাসে। তার ইশারা চোখ এড়ায় না নিজামের। এর অর্থ নিজাম জানে, আর এটাও জানে পুষ্প কখনো বাড়াবাড়ি করবে না। পদ্ম চলে যেতে নিজাম শান্ত গলায় বলে, পড়তে ভালো লাগে না? পুষ্প একবার সামনে থাকা ঝাঁকড়া চুলের সুদর্শন যুবককে দেখে নেয়। মনে মনে নিজের গায়ের ওড়নাটা সাথে তার গড়ন মেলায়। আকাশ পাতাল পার্থক্য, অথচ তাকে নিয়ে স্বপ্নে বিভোর পুষ্প। আমি কিছু জিজ্ঞাসা করছি? নিজামের কণ্ঠে ভাবনা থেকে বের হয় পুষ্প। আস্তে করে বলে, কি জিজ্ঞাসা করছিলেন মাস্টারমশাই? পড়ালেখা করতে ভালো লাগে না? লাগে, তবে বেশি না। বেশি ভালো লাগে না কেন জানো? তোমার বয়সে কত মেয়ে পড়ালেখার স্বপ্ন দেখে, কিন্তু তাদের স্বপ্ন সত্যি হয় না। পড়ালেখার স্বাদ বুকের মধ্যে নিয়ে বধূ সাজে। সেখানে তোমার আব্বা তোমাদের পড়াতে যাচ্ছে, তাও ভালো লাগছে না? পুষ্প স্লান হেসে বলে, ভালো লাগে তবে কম। এর অর্থ একেবারে ভালো লাগে না তা নয়। কম যে লাগে তার প্রমাণ কি? সবসময় পড়া থেকে বাঁচার উপায় খোঁজো, স্কুলে যাও না, আমি আসলে বাহানা খোঁজো না পড়ার। এগুলো কি ভালো লাগার লক্ষণ? আমি শুদ্ধ ভাষায় সবসময় কথা বলি, এটা কি পড়ালেখা একটু ভালো লাগে তার লক্ষণ নয়? নিজাম হতভম্ব হয়ে গেল। পুষ্প সে কি বোঝাচ্ছে? পুষ্প তাকে কি শোনাচ্ছে? নিজাম হতাশ হয়ে বলে, পড়ালেখায় মনোযোগী হও, দেখবে তোমার আম্মা তোমাকে মাথায় করে রাখবে। পুষ্প শব্দ করে হাসে। নিজাম সেই শব্দের দিকে তাকিয়ে থাকে। পুষ্প কি মানসিক ভারসাম্য হারালো? তবে এভাবে হাসছে কেন মেয়েটা? পুষ্প হাসি থামিয়ে বলে, আমি মানসিক ভারসাম্য হারাইনি। নিজাম অবাক হয়ে যায়। মেয়েটা তার মনের কথা বুঝলো? পুষ্প পুনরায় বলে, আমি পড়ালেখা করে বিশ্ব উদ্ধার করলেও আমার আম্মা আমাকে পছন্দ করবে না। কেন? হয়তো আম্মার মতো সুন্দরী হইনি বলে। এটাই হবে কারণ। সবাই বলে পদ্ম আম্মার কিশোরী বয়সের মতো দেখতে। আমি ওর যমজ হয়েও ওর মতো দেখতে হইনি বলে হয়তো অপছন্দ করে। নিজাম প্রসঙ্গ বদলে বলে, সবসময় শাড়ি পরেও থাকো কেন? পুষ্প রহস্যময় এক হাসি দিয়ে বলে, দাদি বলে শাড়িতেই নারী। সবসময় শাড়ি পরে থাকলে পুরুষ মানুষের নজরে পড়ব। দেখা গেল কেউ পছন্দ করে নিল, আমি কারো ঘরের ঘরণী হয়ে গেলাম। নিজাম বুঝে গেছে এই মেয়েকে কিছু জিজ্ঞাসা করে লাভ নেই, তাই পুষ্পকে ছুটি দিয়ে নিজাম বেরিয়ে যায়। গভীর রাত, পদ্মর ফুপিয়ে কান্নার আওয়াজ পেয়ে পুষ্পর ঘুম ভেঙে যায়। পুষ্প বিছানার উপর উঠে বসে মেঝেতে পদ্মকে ফুপিয়ে কান্না করতে দেখে কয়েক মুহূর্ত চুপ থাকে। তারপর কঠিন গলায় বলে, দুঃস্বপ্ন মনে রাখতে নেই পদ্ম। পদ্ম পুষ্পের দিকে করুণ চোখে তাকায়। পুষ্পের এক মনে পদ্মর দিকে তাকিয়ে থাকে। পদ্ম কান্নারত অবস্থায় বলে, আমি পারছি না পুষ্প, আমাকে তোর মতো বানাবি পুষ্প? বলে, সেই রাত, সেই ছোঁয়া, সব কিছু কেমন জীবন্ত মনে হয় আমার। বিশ্বাস কর পুষ্প, স্বপ্ন নয় সেটা। পুষ্প তীক্ষ্ণ দৃষ্টিতে পদ্মের দিকে তাকায়। গত 5 বছর ধরে পদ্ম একই কথা বলেছে। সে যা দেখেছে সব সত্যি। পুষ্পর মন বলে, আচ্ছা, স্বপ্ন যদি 5 বছর ধরে কারো কাছে জীবন্ত মনে হতে পারে, 5 বছর কি কম সময় স্বপ্ন আর বাস্তবতার মধ্যে পার্থক্য বোঝাতে? পুষ্পের কাছে কোনো জবাব নেই, তাই পদ্মকে কোনো রকম সামনে নিয়ে শুয়ে পড়ে। পদ্ম পুষ্পকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ কেটে যায়। দুবোন এখনও সজাগ। কারো চোখে ঘুম নেই, তবে দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে পদ্ম বলে, পুষ্প, আমাকে ছেড়ে যাস না। পুষ্প স্লান হেসে বলে, হঠাৎ যাওয়া আসার কথা উঠল কেন? পদ্ম একটু সময় চুপ করে থাকে, তারপর বলে, জানি না, মনে হয় তুই আমাকে ছেড়ে দিবি। পুষ্প এবার শব্দ করে হাসে, মুখে হাসি রেখে বলে, আমি তোকে ছেড়ে যাব কেন? যাওয়ার প্রশ্ন ওঠে না। আমি যে তোর পুষ্প, তোকে ছেড়ে কোথায় বাসা বাঁধব? পদ্মের মুখে হাসি ফুটে। পুষ্পকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে। হ্যাঁ, তুই আমার পুষ্প, আমার সবচেয়ে প্রিয় মানুষ, যে আমাকে খুব বোঝে। শুধু আমি তোর মতো হতে পারলাম না। আমার মতো? হ্যাঁ। আমি রোজ সেই স্বপ্নের কথা ভেবে কষ্ট পাই। আমার স্থানে তুই হলে কী করতে আমি জানি না। তুই স্বপ্নকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে, কিন্তু দেখ আমি পারছি না। কেন পারছিস না? দুঃস্বপ্ন মনে রাখতে নেই, জানি। জানলে ভুল হবে। পদ্ম জবাব দেয় না। পদ্ম গভীর ভাবনায় মগ্ন থাকে। পুষ্প নীরব থাকে। সকাল সকাল পদ্মকে ঘুম থেকে তুলে কুয়াশা ঢাকায় গ্রাম দেখতে বের হয়েছে পুষ্প। পদ্ম আসতে চায় নাই, কিন্তু পুষ্পের জোড়াজড়িতে না আসে পারল না।
গায়ে চাদর জড়িয়ে আম্মার চোখ এড়িয়ে খুব সাবধানে বের হলো পদ্ম এবং পুষ্প। পলাশফুল গ্রামে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে পদ্ম পুষ্প। প্রথমে ঠান্ডার জন্য ভালো না লাগলেও এখন বেশ লাগছে পদ্মর। অন্যদিকে পুষ্পের ভালো লাগে একটু বেশি। পুষ্পর অনেক দিনের ইচ্ছা কুয়াশায় ঢাকা রাস্তার এপাশ থেকে ওপাশ ঘুরে বেড়াবে, শীতের সকাল অনুভব করবে। হাঁটতে হাঁটতে দুজন বাসা থেকে অনেকটা দূরে চলে এসেছে। সামনে নদী। পদ্ম বলে, অনেকটা এসে পড়েছি পুষ্প, চল এবার বাড়ি যাই। একটু নদীর পাড়ে হাত মেলে কুয়াশাটাকে অনুভব করতে দে পুষ্প। কি এসব কোন ধরনের পাগলামি পুষ্প? এটাকে পাগলামি বলছিস কেন? এটা শখ, ভালো লাগার শখ। পদ্ম বিরক্ত হয়ে বলে, তোর শখের জন্য আজ আম্মার বকা খেতে হবে। পুষ্প মুচকি হেসে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। পদ্ম রাস্তায় দাঁড়িয়ে থাকে। এই ঠান্ডায় তার নদীর কাছে যাওয়ার ইচ্ছে নেই। পুষ্প নদীর একদম কিনারায় এসে দুহাত মেলে দেয়। তারপর চোখ বন্ধ করে সময়টাকে অনুভব করে। কিছুটা দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য নিজাম দেখে। পুষ্পের মুখশ্রী স্পষ্ট নয়, কুয়াশার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। তাই নিজাম একটু সামনে এগিয়ে আসে। পুষ্প থেকে সামান্য একটু দূরে নিজাম দাঁড়িয়ে। এবার পুষ্পের মুখশ্রী স্পষ্ট দেখতে পাচ্ছে নিজাম। কপালে কালোটি বেনুনি করা চুল ঘাট থেকে সামনে এনে রাখা, গায়ে কালো রঙের চাদর জড়িয়ে দাঁড়িয়ে আছে শ্যামবর্ণের এক পরী। নিজামের কাছে তাকে পরীর মতোই মনে হচ্ছে। পদ্ম নিজামকে পুষ্পের দিকে তাকিয়ে থাকতে দেখে স্লান হাসে। দৃশ্যটি তার কাছে খুব চমৎকার লাগছে। পদ্ম মনে মনে বলে, অবশেষে পুষ্প মনের বিনিময়ে মন পেতে চলেছে। বিষয়টি ভাবতে পদ্ম নিজেকে সুখী মনে হচ্ছে। তার কাছে পুষ্পের সুখেই তার সুখ। চোখ বন্ধ অবস্থায় পুষ্প কিছুটা সামনে এগিয়ে যায়। আর এক পা এগিয়ে গেলে নদীতে পড়ে যাবে। সেজন্য নিজাম পুষ্পকে ডাক দেয়। পুষ্প পরিচিত কণ্ঠ পেয়ে চোখ মেলে। পাশে তাকিয়ে নিজামকে দেখে চমকে যায়। এই অসময়ে নিজামকে আশা করেনি পুষ্প। নিজাম স্বাভাবিক কণ্ঠে পুনরায় বলে, এই শীতে সকালে পানিতে ডুবে মরার ইচ্ছে জাগলো কেন তোমার? পুষ্প হতভম্ব হয়ে যায়। তাকে নদীর এত কিনারা দেখে নিজাম এটা ভেবে নিল। নিজামের ভাবনা বুঝে পুষ্প মুচকে হাঁকলো। মজা করে বলে, মাস্টারমশাই, পড়া নিয়ে এত জ্বালাইয়া যে ইচ্ছেটাই হুট করে জেগে উঠল। নিজাম পুষ্পের মজা বেশ বুঝতে পেরে বেশ বলে ওঠে, বেশি পাকনা না করে বাসায় গিয়ে পড়তে বসো। পুষ্প চোখ বড় বড় করে তাকায়। নিজাম ভুরু কোচকে সেদিকে তাকায়। পুষ্প বেশ শান্ত গলায় বলে, এখন আমি আপনার ছাত্রী নই যে মাস্টারের মতো করছেন। বাসায় যাবে নাকি তোমার বাড়ি গিয়ে বিচার দিয়ে আসবো? পুষ্প ভয় পায় না। বিচারের কথা শুনে পদ্ম পুষ্পর কাছে আসে। পদ্মর হাত ধরে বলে, চল না যাই। নিজাম পদ্মকে দেখে বলে, পদ্মাবতী, তুমিও এসেছো? পদ্ম মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। নিজাম বেশ কঠিন কণ্ঠে বলে, আর জানো না দেখি? তাহলে সত্যি বিচার চলে যাবে। পুষ্পকে কথা বলার সুযোগ না দিয়ে নিজাম চলে যায়। নিজাম চলে গেলে পুষ্প বলে, দেখলি কেমন ভাব দেখিয়ে চলে গেল? নিজেকে কি নাকি ভাবে, তাও তো তার প্রেমেই পাগল হয়েছিস। পদ্মর কথায় পুষ্প চুপ হয়ে গেয়। নরম গলায় বলে, চল বাসায় যাই। পদ্ম মাথা নাড়ায়। দুজনে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। বাড়ি যেতে যেতে পুষ্প বিড়বিড় করে পড়ে, প্রেমের মজে ফেসে গেছি, মরিচিকায় নিজেকে খুঁজে চলেছি। বিড়বিড় করে বললেও পদ্ম শুনতে পেয়েছে। তাই বলে, ভালোবাসা সত্যি হলে মরিচিকায় নিজেকে খুঁজে পাওয়া যায়। পুষ্প কথায় বাড়ান না। পদ্ম এবং পুষ্প বাড়ি চলে আসে। আম্মাকে লুকিয়ে দুজনে খুব সাবধানে নিজেদের ঘরে চলে যায়। পুষ্পর দাদির কোলে মাথা রেখে শুয়ে আছে। দাদি থেকে নানান ধরনের গল্প বলেছে। গল্পের এক পর্যায়ে পুষ্প বলে, আচ্ছা দাদি, আম্মা আমাকে এত অপছন্দ করে কেন? দাদি কিছুক্ষণ চুপ হয়ে যায়। তারপর বলে, আসলে জাহানারা। দাদি বাক্য সমাপ্ত করতে পারে না। তার পূর্বে পুষ্প বলে, এটা বলো না গায়ের রং কালো তার পছন্দ নয়। এই কথা আমি ছোট থেকে শুনে আসছি দাদি। আমি এটাই ভাবতাম, কিন্তু আজ জানলাম। কি জানো কি? আম্মা কখনো গর্ভের সন্তানের গায়ের রং বিচার করে না। তাদের কাছে সন্তান পরম যত্নের, আদরের। তাহলে আম্মার কাছে আমি কেন অপছন্দের? দাদি কী বলবে ভেবে পায় না। পুষ্পের মুখের দিকে তাকিয়ে থাকে। দাদি পুষ্পের কপালে চুমু দিয়ে বলে, এত ভাবনা আসে কই থেকে তোর? বয়স 16 পার হইল না, মাথায় কত প্রশ্ন। পুষ্প আর কিছু বলতে চাইছিল, কিন্তু দাদি বলতে দিল না। প্রসঙ্গ বদলে বলে, হাগল সময় গায়ে কালো শাড়ি পরো কেন? লাল পরতে পারো। পোলারে কালো অঙ্গে কালো শাড়ি দেখলে কি পছন্দ করবে ছেড়ি? পুষ্প হাসে। এই হাসির কোনো অর্থ নেই, কিংবা আছে, যে অর্থ বোঝার মতো বুদ্ধি সবার নেই। পড়ার টেবিলে পুষ্প লেখা বাদ দিয়ে নিজামের দিকে তাকিয়ে থাকে। নিজাম খুব মনোযোগ সহকারে একটি বই পড়ছে। দুজনকে লিখতে দিয়ে বইয়ে মনোযোগী হয়েছে।
পদ্ম মনোযোগ দিয়ে লিখলেও পুষ্প লিখছে না। সে তার সামনে থাকা সুদর্শন পুরুষটিকে দেখেই যাচ্ছে। নিজাম বইয়ের থেকে চোখ সরিয়ে পদ্ম এবং পুষ্পকে লক্ষ্য করলেও পুষ্পর লেখার ভান ধরে। মনে হচ্ছে সে গভীর মনোযোগ দিয়ে লিখছে। নিজাম একটু দেখে পুনরায় বইয়ে মনোযোগী হলে পুষ্প তার দিকে তাকিয়ে থাকে। এটা পুষ্পের রোজকার কাজ। পরে কিছু না লেখার জন্য বকা খাবে। তারপর নিজাম যখন পড়াবে তখন লুকিয়ে তাকে দেখবে। এভাবে দিন যায়। কখনো দরজার আড়ালে, কখনো পড়ার ফাঁকে, কখনো বা রাস্তায় দেখা হলে গাছের আড়ালে গিয়ে নিজামকে দেখা পুষ্পর নিত্যদিনের কাজ। একদিন নিজাম বিষয়টি লক্ষ্য করে পদ্মকে বলে, আমার বোধহয় তোমাদের বাড়িতে পড়ানোর চাকরি ছাড়তে হবে। পদ্ম কৌতূহলী বলে, কেন? আমি তোমাদের কাজকর্মের বিরক্ত, বিশেষ করে পুষ্পের। সরাসরি পুষ্পের উপর বিরক্ত বলায় পুষ্পের মনে মনে কষ্ট পায়। তার জন্য নিজাম পড়াতে আসবে না। পুষ্প আনমনে বলে, আমি বুঝি আপনাকে অনেক বিরক্ত করি মাস্টারমশাই? নিজাম জবাব দেয় না। পদ্ম জাহানারা বেগমকে ডাকতে পাঠায়। পদ্ম জাহানারা বেগমের ডাকতে গেলে পুষ্প বলে, সিদ্ধান্ত বদলানো যায় না। নিজাম পুষ্পের দিকে তাকায়। কাজল কালো চোখ অনুরোধ দেখতে পাচ্ছে নিজাম। নিজাম শান্ত গলায় বলে, কী লাভ? পুষ্প বুঝতে না পেরে বলে, মানে? আমাকে লুকিয়ে দেখে কী লাভ? পুষ্প জবাব দেয় না। তাকে নীরব দেখে নিজাম বলে, আমার সুদর্শন মুখশ্রীতে কি আমার প্রতি আকর্ষণ হওয়ার কারণ? পুষ্প হতভম্ব হয়ে যায়, মুচকি হাসে। জবাব দিতে যাবে তার মধ্যে জাহানারা বেগম আসে। জাহানারা বেগম এসে নিজামের সাথে কুশল বিনিময় করে। জাহানারা বেগম বলে, পদ্ম কইল তুমি আর আইবা না নাকি? নিজাম কিছু বলতে যাবে তখনই পুষ্প নিজামের হাত আলতো করে ছুঁয়ে দেয়। নিজাম ভয়ে চমকে ওঠে, তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নেয়। জাহানারা বেগম দেখলো কি না বোঝার চেষ্টা করে। জাহানারা বেগমের মুখ দেখে মনে হয় না সে দেখেছে। নিজাম পুষ্পের দিকে তাকায়। পুষ্প ইশারায় সিদ্ধান্ত বদলাতে পারে। নিজাম বলে, আমি এক্কেবারে আসবো না সেটা নয় চাচি, আসলে আমি 4 দিনের জন্য শহরে যাবো। এই 4 দিন আসতে পারবো না, সেটাই পদ্মাবতীকে বলছি। জাহানারা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে, তাই কও? আমি ভাবলাম কি না কি। এর আগেও 2বার মাস্টার বদলাইছি, তুমি গেলে খুব বিপদে পড়ে যাইতাম। তোমার মতো ভালো মাস্টার কই পাইতাম আমরা? তোমার চাচা শুনলে তো তুলকালাম ঘটাইতো। জাহানারা বেগম নিজামের 4 দিনের ছুটি মঞ্জুর করে চলে যায়। পুষ্প এতক্ষণে স্বস্তি পায়। পদ্ম বোকা চাহনি দিয়ে নিজামের দিকে তাকিয়ে আছে। নিজাম স্নান হেসে পড়ানো শুরু করে। পুষ্প পদ্মকে বিড়বিড় করে বাহানা দিয়ে চলে যা। পদ্ম মুচকে হাসে, তারপর বলে, মাস্টারমশাই একটু পানি খেতে যাব। নিজাম অনুমতি দেয়। অনুমতি পেয়ে পদ্ম চলে যায়। নিজাম বলে, পদ্মকে চলে যেতে বললে কেন? পুষ্প অবাক হয়ে বলে, আমি কখন চলে যেতে বললাম? তুমি না বললে ঘরে পানি রেখে অন্য ঘরে পানি খেতে গিয়েছে কেন? পুষ্প হতভম্ব হয়ে দেখে টেবিলের নিচে পানির পাত্র রয়েছে। ধরা পড়ে গিয়ে পুষ্প চুপ হয়ে যায়। নিজেকে সামলে নিয়ে, আপনি ভিন্ন রকম, তাই পছন্দ। সুদর্শন তো আমার কপাল পোড়াতে হয়েছেন। নিজাম অবাক। পুষ্পের স্থানে অন্য কোনো মেয়ে থাকলে লজ্জায় কথা বলতো না। চুরি করতে গিয়েও ধরা পড়ে কে বা কথা বলে, কিন্তু পুষ্প বলে, কারণ সে অন্যরকম। নিজাম নিজেকে সামলে বলে, আমি সুদর্শন, এটা তোমার কপাল পড়ার কারণ কিভাবে হলো? সুদর্শন বলে কালো রঙে সাজাতে পারছি না আপনাকে, তাই তো লুকিয়ে দেখতে হয়। এর চেয়ে বেশি কিছু করার অধিকার যে নেই। অধিকার নেই কেন? কারণ মরিচিকে হাত বাড়ানো যায় কিন্তু তাকে ছোঁয়া যায় না। নিজাম প্রসঙ্গ বদলে, আমাকে ভিন্ন রকম কেন মনে হলো তোমার? পুষ্প এক দৃষ্টিতে নিজামের দিকে তাকিয়ে থেকে বলে, জানেন, আপনার পূর্বে যতজন আমাদের পড়াতে এসেছে সবাই পদ্মর দিকে গভীরভাবে তাকিয়েছে। পদ্মের রূপের বর্ণনা তাদের মুখস্থ। তারা পদ্মকে চাইতো, সেজন্য তাদের বাদ করে দিয়েছে আব্বা। কিন্তু আপনি ব্যতিক্রম। আপনাকে আমি কখনোই সৌন্দর্যে আবৃত পদ্মের মুখের দিকে তাকাতে দেখিনি, সেজন্য আপনি ভিন্ন রকম। আপনি সৌন্দর্যে সহজে আকৃষ্ট হন না, তাই ভিন্ন রকম। নিজাম স্লান হেসে বলে, পদ্মাবতী পদ্ম ফুলের মতো, দুধে হালতা গায়ের গড়ন, ঘন পাপড়ি দিয়ে আবৃত, বড় বড় চোখ, গোলাপের মতো ঠোঁট, আর ঠোঁটের নিচে কালো তিল, সব মিলিয়ে অপূর্ব। আমার দেখা সেরা সুন্দরীর মধ্যে একজন, যাকে দেখলে হৃদয় দোলা দিয়ে যায়। পরীদের রাজ্য থেকে ভুল করে পদ্মাবতী চলে এসেছে, এটাই আমার মনে হয়। পুষ্প অবাক হয়ে নিজামের দিকে তাকিয়ে থাকে। নিজাম সেটা বুঝতে পেরে বলে, আমি তোমাদের মাস্টারমশাই। আমার কাছে তোমরা আমার ছাত্রী। ছাত্রীর দিকে বেহার মতো তাকিয়ে থাকা অন্যায়। আমি সেই অন্যায় করতে চাই না। এর অর্থ এটা নয় সামনে সাজানো গোছানো গোলাপ আছে আর আমি সেটা দেখব না। আমি ভিন্ন নই, তবে হ্যাঁ, আমি পদ্মাবতীর সাথে তোমার রূপের বর্ণনা করতে পারবো না। অন্যরা হয়তো করতো না, এই জন্য আমি ভিন্ন হতে পারি, কিন্তু সৌন্দর্যে মুগ্ধ না হওয়ার মতো ভিন্ন রকম মানুষ আমি নই। পুষ্পের কিশোরী হৃদয় মুহূর্তে মাঝে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। পুষ্পের এখনও বিশ্বাস হচ্ছে না নিজাম পদ্মকে পছন্দ করে। নিজাম পদ্মাবতীর
রূপে মুগ্ধ, তার শ্যামবরণ অঙ্গ নিজামের পছন্দ নয়। আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছি পুষ্প। পুষ্পের মুখশ্রীতে মুহূর্তে খুশির ধরা দেয়। পরক্ষণে নিজামের কথাগুলো শুনে খুশি বিলীন হয়ে যায়। নিজাম বলে, সেদিন কুয়াশা আবৃত শ্যামপরীকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, কিন্তু সেটা ক্ষণিকের। পুষ্প নিজেকে ক্ষণিকের মোহ ভাবতে কষ্ট হচ্ছে, তবু নিজেকে সামলে নিল। নিজাম পুনরায় বলল, যাচ্ছি আমি, 4 দিন পর আসবো। আশা করি আমাকে ঘিরে তৈরি হওয়া তোমার পাগলামি শেষ হয়ে যাবে। নিজাম চলে গেলেও পুষ্প যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সে রাতে পুষ্পের বড় বিরহ কাটে। কিশোরীর হৃদয় অনুভূতি বলে কথা। সেদিন পুষ্পের পদ্মের সুন্দর মুখশ্রীর দিকে সারা রাত তাকিয়ে থাকে মুগ্ধ হয়ে। পদ্মের সমস্ত দেহ জুড়ে মুগ্ধতা, তাকে দেখে মুগ্ধ হওয়ারই কথা। 2 দিন পুষ্পের বিরহ কেটে যায়। পদ্ম পুষ্পের দিকে তাকাতে কষ্ট হয়। সেদিন পুষ্প এবং নিজামের সব কথা শুনেছিল, ভেবেছিল ওদের প্রেম হবে, তাই লুকিয়ে শুনেছিল, কিন্তু হলো উল্টো। পুষ্পের মনমরা মুখশ্রী দিকে পদ্মের কান্না পায়। পদ্ম পুষ্পের মুখশ্রীর দিকে তাকিয়ে ভাবে, কি নেই ওর, শুধু সাদা বর্ণ, তাছাড়া সব রয়েছে, গায়ের রং কি সব। পুষ্পের মন ভালো করতে পদ্ম তাকে নিয়ে বাহিরে বেরোয়। নদীর পাড়ে এসে দুজনে বসে। নদীর বয়ে চলা ঢেউ দেখতে বেশ লাগে। পদ্ম পুষ্পকে জড়িয়ে ধরে বলে, বেশ লাগছে তাই না? পুষ্প স্লান হেসে বলে, হ্যাঁ, চল দুজনে ছোটাছুটি করি। পুষ্প মুচকি হেসে বলে, লোকজন দেখলে বলবে দামড়ি মেয়েরা কিসের বেহায়াপনা করছে। এসব পদ্মপুষ্প গায়ে মাখে নাকি? আমি গায়ে না মাখলেও তুই তো মাখিস। আমি কখন বললাম আমি মাখি না? মাত্র তো বলবি পদ্মপুষ্প। সেটাই তো আমি তোকে বললাম, তোর নামেই তো পদ্মপুষ্প। পুষ্প বুঝতে না পেরে পদ্মর দিকে তাকায়। পদ্ম মুচকি হেসে বলে, পদ্মের পুষ্প তুই, এক কথায় পদ্মপুষ্প। পুষ্প হাসে, এবার হাসিতে খুশি দেখা দিচ্ছে, যেটা এতক্ষণে ছিল না। দুজন ছোটাছুটি শুরু করে বেশ অনেকক্ষণ মজা করে। হঠাৎ পুষ্প থেমে যায়। পুষ্প পদ্মকে উদ্দেশ্য করে বলে, থেমে গেলি কেন? পদ্ম কাঁপা কাঁপা হাতে আঙুল তুলে একজনকে দেখিয়ে বলে, স্বপ্নের লোক বুঝি বাস্তবে আসে পুষ্প? পুষ্প পদ্মের ইশারা করা লোকটিকে দেখে নেয়। পদ্ম পুনরায় বলে, এই লোক ছিল। পদ্ম ভয় পাচ্ছে। পুষ্প পদ্মকে জড়িয়ে ধরে। পুষ্প মনে মনে বলে, স্বপ্নের মানুষ বাস্তবে কিভাবে আসে? পদ্ম ঘরের মধ্যে মনমরা হয়ে বসে আছে। জাহানারা বেগম বিষয়টি লক্ষ্য করে পদ্মর কাছে এসে বললেন, স্লান হেসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? পদ্ম জবাব দেয় না। পাশ থেকে পুষ্প বলে, পদ্মের স্বপ্নের লোকটিকে দেখছে। জাহানারা বেগম বুঝতে না পেরে বলে, আবার স্বপ্ন দেখেছো? ভয় পাইছো? ভয় পাস না আম্মা, স্বপ্ন দেখে এত ভয় পাইলে চলবে? জাহানারা পরম যত্নে পদ্মের মাথায় হাত বোলায়। পুষ্প মনোযোগ দিয়ে দৃশ্যটি দেখে। কিছুক্ষণ পর পুষ্প বলে, লোকটিকে আজ আমিও দেখেছি, তবে স্বপ্নে নয়, বাস্তবে। হঠাৎ জাহানারা বেগমের চোখ মুখ কেমন হয়ে গেল। পুষ্প বিষয়টি লক্ষ্য করলো। প্রসঙ্গ বদলে জাহানারা বেগম পদ্মের মন ভালো করার চেষ্টা করছে, তবে তার চোখে মুখে যে ভয় দেখা যাচ্ছে সেটা পুষ্পের চোখ এড়ায় না। 4 দিন পর নিজাম মোল্লাবাড়ি এলো। পড়ার ঘরে এসে পুষ্পকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করলো, পুষ্প আসবে না? পদ্ম মলিন কণ্ঠে বলল, না, আম্মার থেকে অনুমতি নিয়েছে, সে আর পড়বে না। মানে? এমনিতে লেখাপড়া গোল্লা, সামনে মেট্রিক পরীক্ষা, না পড়লে পাশ করবে কিভাবে? জানি না, আম্মা বরাবরই ওর প্রতি উদাসীন, তাই একবার বলায় রাজি হয়ে গেল। নিজাম পদ্মকে আর কিছু জিজ্ঞাসা না করে পড়াতে শুরু করলো। পড়ার ফাঁকে বেশ কয়েকবার দরজার দিকে তাকায়, কিন্তু না, আজ পুষ্প লুকিয়ে তাকে দেখছে না। মুহূর্তে নিজামের মধ্যে অস্থিরতা কাজ করলো। নিজাম মনে মনে বলল, মেয়েটা ভালো ভাবতে গিয়েও বেশি খারাপ করে ফেললাম। পদ্মকে কোনো রকম পড়িয়ে নিজাম বিদায় নেই। পদ্ম থেকে জেনেছে পুষ্প বাড়ি নেই। এই মুহূর্তে কোথায় থাকতে পারে ধারণা নিয়ে নিজাম বেরোয়। নদীর পাড়ে এসে পুষ্পকে মনমরা হয়ে একা বসে থাকতে দেখে থমকে দাঁড়ায় নিজাম। পুষ্পের উদাস মুখশ্রী তাকে বেশ পোড়াচ্ছে। নিজাম এক পা করে পুষ্পের দিকে এগিয়ে যায়। কিছুটা দূরত্ব রেখে পুষ্পের পাশে বসলো। পুষ্প পাশ ফিরে নিজামকে একবার দেখে নিল। নিজাম পুষ্পের দিকে তাকে মুচকে হাসলো, তারপর বলল, পড়ালেখা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছ? পুষ্প স্লান হেসে, আমার জীবন আমার ভাবনা, আপনাকে উত্তর দিতে বাধ্য নেই। পুষ্প উঠে দাঁড়ায়। নিজাম নরম গলায় বলে, পাগলামি করো না পুষ্প। আমি কোনো পাগলামি করছি না মাস্টারমশাই। সত্যি করছো? পুষ্প জবাব দেয় না। নিজাম বলে, অনুভূতিটাকে আটকাও। অনুভূতি বন্দি করা যায় না, তার জন্মসূত্রে মুক্ত। তবে চিন্তা করবেন না, আমার বোনের পত্রে আকৃষ্ট পুরুষকে দ্বিতীয়বার মনে জায়গা দিবে না পুষ্পলতা। নিজাম হাসে, মুখে হাসি ধরে রেখে বলে, মাত্র না বললে অনুভূতিটা মুক্ত? হ্যাঁ, তবে পুষ্পলতা কোনো কিছুকে 2বার সুযোগ দেয় না। নিজাম সেসবের পাত্তা না দিয়ে বলে, কাল থেকে পড়তে আসবা। তোমার কথা শুনে মনে হচ্ছে আমার মন থেকে মুছে ফেলছো।
তাহলে সমস্যা কোথায়? পুষ্প জবাব না দিয়ে চলে যেতে নেয়। নিজাম তৎক্ষণাৎ পুষ্পের ডান হাত চেপে ধরে, তারপর বলে, কাল পড়তে না আসলে প্রমাণ হয়ে যাবে তুমি আমার মায়া থেকে বের হতে পারছো না। নিজাম পুষ্পের হাত ছেড়ে দেয়। পুষ্প জবাব না দিয়ে চলে যায়। পুষ্প তার দাদির কোলে মাথা রেখে কান্না করছে। দাদি পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কি হয়েছে আমার পুষ্পের? আম্মা আবার বকছে। পুষ্প জবাব দেয় না, বলে, আমাকে ছেড়ে কখনো যেও না দাদি, তুমি ছাড়া কেউ আমাকে এতটা ভালোবাসে না। দাদি পুষ্পের চোখ মুছে দিল। পুষ্পের দাদি কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে। দাদি পুষ্পকে বিছানায় একপাশে শুইয়ে দিলেন, তারপর পুষ্পকে জড়িয়ে ধরে নিজেও শুয়ে পড়লেন। এর মাঝে পদ্ম এসে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। দাদি প্রথমে একটু ভয় পেলেও পদ্মকে দেখে খুশি হলো। পদ্ম বলল, কি বুড়ি, ভয় পেয়েছিলে? দাদি বললে, তুই যেমন ধরছিলি, ভয় পাইব না আবার? ঠিক আছে, তোমার ভয় পাওয়ার দরকার? তুমি আমাকে রেখে শুধু পুষ্পকে নিয়ে ঘুমাচ্ছিলে, বেশ হয়েছে, ভয় পেয়েছ। তোর বুঝি পুষ্পের হিংসে হয়? পদ্ম চুপ করে যায়। শান্ত গলা বলে, না, আমার তো মনে হয় পুষ্পের মাঝে মাঝে আমাকে দেখলে হিংসে হয়। হিংসে সত্যি হয় কিনা জানি না, তবেও কষ্ট পায়। আচ্ছা দাদি, নিয়তি কেন সবসময় একজনকে সব দেয়? দাদি জবাব দিতে পারে না, মনটা হঠাৎ খারাপ হয়ে যায়। পদ্ম পুনরায় বলে, আমাকে সৌন্দর্য দিল, পুষ্পকে না হয় আব্বা আম্মা দিত। দাদি বলে, ঘুমিয়ে পড়ো পদ্ম। পরের দিন পুষ্প পড়তে গেল। নিজাম পুষ্পকে দেখে অবাক হয় না। সে জানতো পুষ্প আসবে, পুষ্প নিজেকে সঠিক প্রমাণ করতে ঠিক আসবে। দেখতে দেখতে পদ্মের পরীক্ষা চলে এসেছিল। এতদিন পুষ্প নিজামের কাছে পড়েছে, তবে তার দিকে প্রেমময় দৃষ্টিতে তাকায়নি। নিজাম সবটা লক্ষ্য করেছে, কিন্তু কিছুই বলেনি। আর মাত্র 2 দিন পরীক্ষা আছে, তার মধ্যে ঘটে গেল দুর্ঘটনা। পদ্ম এবং পুষ্পের দাদি মারা গেল। ভেঙে পড়ল পুরো মোল্লা পরিবার। পদ্ম কান্না করতে করতে জ্ঞান হারালো। পুষ্প পাথরের মতো বসে রইল। অতিরিক্ত কষ্টে পাথর হয়ে গেছে, দেখে মনে হচ্ছে অনুভূতি শূন্য। মায়ের মৃত্যুর খবর পেয়ে জামাল মোল্লা শহর থেকে বাড়ি এসেছেন। তিনিও বেশ ভেঙে পড়েছেন। পদ্মের জ্ঞান ফেরার পর আব্বাকে দেখে জড়িয়ে ধরল। কান্নারত অবস্থায় বলল, আব্বা, দাদি আমাদের একলা করে চলে গেল কেন? জামাল মোল্লা কন্যাকে সামলালেন। হঠাৎ করে পুষ্পের কথা মনে পড়ল। জামাল মোল্লা চোখ ভুলিয়ে পুষ্পকে খুঁজে। একটু দূরে পুষ্পের অনুভূতি শূন্যের মতো বসে থাকতে দেখে ভয় পান। জামাল মোল্লার চোখে মুখে আতঙ্ক দেখা দিচ্ছে। জামাল মোল্লা পদ্মকে ছেড়ে পুষ্পের কাছে যায়। পুষ্পকে জড়িয়ে ধরে বলে, আমার ফুল আম্মার কি হয়েছে? আম্মা কথা বলো, আম্মা এমন করে চুপ থেকো না। পুষ্প জবাব দেয় না। জামাল মোল্লা অনেকভাবে পুষ্পকে বোঝাতে শুরু করে। পুষ্প স্বাভাবিক করার চেষ্টা করে, যাতে পুষ্প কান্না করে। কান্না করলে মন হালকা হয়। জামাল মোল্লা বুঝতে পারে ছোট থেকে জাহানারার অবহেলার মধ্যে দাদির ভালোবাসাই ছিল পুষ্পের কাছে অনেক কিছু। তাই দাদির মৃত্যুতে পুষ্প বেশি কষ্ট হচ্ছে। বেশ কিছুক্ষণ পর পুষ্প হঠাৎ করে হাউমাউ করে কান্না করে দেয়। জামাল মোল্লাকে জড়িয়ে ধরে বলে, আব্বা, দাদি আমাকে ছেড়ে যেতে চায় নাই, কিন্তু ওরা বাধ্য করলো আব্বা। জামাল মোল্লা সহ সবাই অবাক। জাহানারা বেগম কাঁদতে কাঁদতে বলে, আমার মৃত্যু সহ্য করতে পারতেছে না, তাই উল্টোপাল্লা করতেছে। জামাল মোল্লা সহ সবাই সেদিকটাই বিশ্বাস করে নিল। অন্যদিকে পুষ্পা হাউমাউ করে কাছে, সে কাউকে বোঝাতে পারবে না দাদি তার কাছে কী ছিল। জামাল মোল্লা রাতে জাহানারার পাশে শুয়ে দাদিকে নিয়ে গল্প করছিল। জাহানারা নির্ছোতার মতো শুয়েছিল। জামাল মোল্লা একসময় দাদির প্রসঙ্গ বললে পুষ্পের কথা বলে। তিনি বলেন, পুষ্পকে একটু আম্মার আদর দাও। তুমি বোঝো না, তোমার আদর না পেয়ে মেয়েটা কঠিন হয়ে যাচ্ছে। একদিন দেখবে কষ্ট বুকে চেপে এমন অগ্নিরূপে জেগে উঠবে যা তোমার কল্পনার বাইরে। জাহানারা স্লান হেসে বলে, হোক অগ্নিকন্যা, তাতে সমস্যা নেই। পুষ্পর মাই তো পারে নাই অগ্নিরূপে জ্বলে উঠতে, নিজের কষ্ট মুছতে। পুষ্প পারুক। জামাল মোল্লা জাহানারার দিকে করুণ চোখে তাকায়। জামাল মোল্লা নিজের সামলে কন্যাদের পরীক্ষা দিতে নিয়ে যায়। সেখানে গ্রামের সব মেয়ে পড়ালেখা শব্দ শেখার পূর্বে বিয়ের সাজে সাজে। সেখানে জামাল মোল্লা মেয়েদের পড়ালেখা করিয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার কাছে পড়ালেখাটাই অনেক গুরুত্বপূর্ণ। তাই তো কষ্ট বুকে চেপে মেয়েদের পরীক্ষা দেওয়াতে নিয়ে যাচ্ছে। দিন যায়, মাস যায়, মোল্লাবাড়ির শোক কাটিয়ে উঠছে। জামাল মোল্লাও কাজে শহরে গিয়েছে। আর 15 দিন পর মেট্রিক পরীক্ষার ফলাফল। পদ্ম ফলাফল নিয়ে বেশ উদ্বিগ্ন, কিন্তু পুষ্পের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। জাহানারা বেগম জামাল মোল্লার সাথে কথা বলে ঘটককে ডেকে পাঠালেন, পদ্মের জন্য পাত্র খুঁজে দেওয়ার দায়িত্ব দিলেন। রশিদ ঘটক বেশ খুশি হলো। সে জানে পদ্মের মতো সুন্দরীর জন্য এ তল্লাটে পাত্র খুঁজে পাওয়া অসম্ভব হবে না। 2 দিন পর জামাল মোল্লা বাড়ি আসেন। জাহানারা আজকে রশিদ ঘটককে এক পাত্র নিয়ে আসতে বলেছেন। রশিদ ঘটক বিকেলে আসবে বলে জানিয়ে দিলেন। রশিদ ঘটক বিকেলে পাত্র এবং পাত্রের আম্মাকে নিয়ে উপস্থিত হন। পাত্র দেখে পুষ্প বেশ অবাক হয়, কারণ পাত্র নিজাম, পুষ্পের মাস্টারমশাই।
পুষ্প নিজামের দিকে গভীর দৃষ্টিতে তাকায়। সেই মুহূর্তে নিজামও তাকায়। জাহানারা বেগম নিজাম আর তার আম্মাকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়েন। 10 দিন হলো নিজাম শহরে চাকরি পেয়েছে। নিজাম বেশ ভালো ছেলে, তাই জামাল মোল্লা পাত্র হিসেবে তাকে দেখে খুশি হলো। হাসি মুখে নিজামের আম্মা আফরোজা বেগমের সাথে কথা বলছেন। কিছুক্ষণ পর জাহানারা বেগম পুষ্পকে বলে, পদ্মকে লইয়া আয়। পুষ্প মাথা নাড়িয়ে চলে যেতে নিলে নিজাম তার হাত ধরে রশিদ ঘটক সহ সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। সবাইকে আরও অবাক করে দিয়ে নিজাম বলে, পাত্রী কেন অন্য কাউকে নিয়ে আসতে যাবে? মোল্লাবাড়ি বুঝতে পারে না মানে। নিজাম সহজ ভাষায় বলে, আমি পুষ্পকে দেখতে আম্মাকে নিয়ে এসেছি চাচা। আমি পুষ্পকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। পুষ্প বিস্ময় নিয়ে নিজামের দিকে তাকিয়ে আছে। নিজাম এবং আফরোজা বেগম চলে গেছেন। নিজাম পুষ্পকে পছন্দ করেন সেটা শুনে এক বাক্যে জাহানারা বেগম তাদের বের হয়ে যেতে বললেন। জামাল মোল্লা না থাকলে এতক্ষণে হুলস্থুল ঘটনা যেত। জামাল মোল্লা হঠাৎ মাথায় পরিস্থিতি সামলে নেয়। আফরোজা বেগম জানায়, আমরা প্রথমে পদ্মের জন্য পাত্র খুঁজছিলাম, দয়া করে আপনারা যান, আমি পরে সিদ্ধান্ত জানাবো। জামাল মোল্লা বেশ ঠান্ডা মাথায় সব সামলায়। হঠাৎ করে নিজামের কথা শুনে তারা বেশ চমকে গেছে। যদিও নিজাম জানায় সে ঘটককে পুষ্পের কথা বলেছে, সেটা শুনে রশিদ ঘটক বেশ ভয়ও পায়। নিজাম পদ্মকে পুষ্পের বলেছে ভেবে সে কথাটা এড়িয়ে গিয়েছিল। কথাটা এড়িয়ে যেতে না যেতেই যদি না আফরোজা বেগম পদ্মের কথা বলতো, তাই তো তিনি ভেবেছেন নিজাম নাম ভুল করেছে। ঘটক সহ নিজামরা বিদায় নেওয়ার পর জাহানারা বেগম কঠিন গলায় বলেন, আমার পদ্মরে দেখতে আইয়া কালো চামড়া পছন্দ করে, এইটার দ্বারা কি বুঝাইছে? আমার পদ্ম ফেলনা? আমি ওই পোলার লগে কিছুতেই পুষ্পের বিয়ে মানব না। জামাল মোল্লা কিছু বলতে নিলে জাহানারা তাকে থামিয়ে দিয়ে বলে, এইবার সিদ্ধান্ত আমি নিব, তোমার সিদ্ধান্ত অনেক মানছি আর না। জামাল মোল্লা চুপ করে যান। পুষ্প নিজের ঘরে চলে গিয়েছে অনেকক্ষণ হলো। পদ্ম এতক্ষণ সব লুকিয়ে দেখেছিল। পদ্ম পুষ্পের কাছে এসে দেখে সে বিছানায় মনমরা হয়ে বসে আছে। পদ্ম এসে পুষ্পের পাশে বসে। পদ্মের উপস্থিতি বুঝতে পেরে পুষ্প বলে, মাস্টারমশাই মত পাল্টালো কেন? পদ্ম অবাক হয়ে বলে, সেটা আমি কিভাবে জানবো? যে মানুষটা তুইতে মুগ্ধ হয়েছিল সে হঠাৎ তোকে ছেড়ে আমায় কেন বেছে নিচ্ছে? এখানে তোর কোনো ভূমিকা নেই তো? পদ্ম মাথা নাড়িয়ে না বুঝায়। সে বলে, তুই কি বলছিস আমি জানি না, তবে তোকে নিয়ে মাস্টারমশাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি। তাছাড়া সে তোর সামনে আমাকে ভালো লাগা বললেও আমাকে কখনো বলেনি, তাই তার সাথে ওই প্রসঙ্গে কথা বলার প্রশ্নই ওঠে না। পুষ্প এবার বেশ চিন্তিত হয়ে পড়ে। নিজাম হঠাৎ করে তাকে পাত্রী হিসাবে কেন চেয়েছেন? নিজাম এবং আফরোজা মুখোমুখি বসে আছে। আফরোজা বেশ শান্ত গলায় বলে, আমি পদ্মাবতীকে দেখতে গেছিলাম, তুই তারে দেখার আগে ঝামেলা করলি কেন? নিজাম অবাক হয়ে বলে, তুমি পদ্মাবতীকে কেন দেখতে যাবে আম্মা? ঘটকের সাথে তো আমার পুষ্পকে নিয়ে কথা হয়েছে, কিন্তু আমার পদ্মাবতীকে নিয়ে কথা হয়েছে। এই গ্রামে সকলে জানে পদ্মাবতী কত রূপবতী, তারে বউ করার লইগে সবাই পাগল। সেইখানে তুই ওই কালো মাইয়ারে বিয়ে করার কথা ভাবছিস? তোর মাথা খারাপ হয়েছে নিজাম? নিজাম অবাক হয় তার আম্মাকে দেখে। রশিদ ঘটক এভাবে উল্টো কাজ করলো সেটা ভেবে ঘটকের উপর রাগ হচ্ছে নিজামের। আফরোজা বেগম পুনরায় বলল, আবার চলো জামাল মোল্লারে গিয়ে বলি তুই ভুল বলছো, আমার পদ্মাবতীকে দেখব না। আম্মা, পদ্মাবতীকে নয়, আমি পুষ্পলতাকে পছন্দ করি। কিন্তু আমি পছন্দ করি না, ওই মাইয়ের মধ্যে আছে কি ওরে পোলার বউ হিসাবে আমি মানব না। কেন আম্মা, রূপ কি সব, গুণ কিছু না? নিজামের কথাটা কি ছিল? কিছু মুহূর্তের জন্য আফরোজা বেগম চুপ করে গেলেন, তবে তাকে মানানো গেল না। তার একটাই কথা, পদ্মাবতী হলে তিনি রাজি, নয়তো রাজি নন। তাকে মানতে ব্যর্থ হয় নিজাম ঘর ছেড়ে চলে যায়। পলাশপুর গ্রামে নদীর পাড়ে সবসময় পুষ্পের কাছে নিরিবিলি মনে হয়, তাই তো মনকে শান্ত করতে সবসময় সেখানেই তার আগমন। নিজাম জানতো পুষ্প এখানেই আসবে, তাই এতক্ষণে পুষ্পের জন্য অপেক্ষা করছিল। পুষ্প এসে নিজামকে দেখে অবাক হলো না, বরং খুশি হলো, কারণ নিজামের সাথে কথা বলাটা দরকার। পুষ্প নিজামের দিকে এগিয়ে আসতে দেখে নিজাম মনে মনে বেশ খুশি হলো। পুষ্পের সামনে এসে নির্ভয়ে জিজ্ঞাসা করলো, এই নাটকীয়তার অর্থ কী মাস্টারমশাই? নিজাম মুচকি হাসে। জবাব না দিয়ে তার সামনে দাঁড়ানো শ্যামবর্ণের পূর্ণ যুবতী কিশোরীকে দেখে নিজাম কোনো জবাব না পেয়ে পুষ্প পুনরায় বলে, প্রশ্নের জবাব দিচ্ছেন না কেন? নিজাম এবার জবাব দেওয়ার জন্য মনে মনে নিজেকে প্রস্তুত করলো। তারপর বলল, তোমার নাটক কেন মনে হচ্ছে? নাটক নয় তো কি? এক বনে মুগ্ধ হয়ে অন্য বোনকে বিয়ে করতে চাওয়া নাটক নয় কি? আমি যাকে দেখে মুগ্ধ হয়েছি তাকেই বিয়ে করতে চেয়েছি। পুষ্প রেগে গেল। হঠাৎ করে তার রাগ উঠে গেল। রাগান্বিত কণ্ঠে বলে, মজা করছেন? সেদিন আমাকে বললেন পদ্মের রূপে মুগ্ধ, আর এখন বলেছেন অন্য কথা। মজা মনে হচ্ছে সব কিছু আপনার? নিজাম মুচকি হেসে বলে, রাগিনী রূপে তুমি চমৎকার।
পুষ্প বিস্ময় নিয়ে নিজামের দিকে তাকিয়ে থাকে। নিজাম পুনরায় বলে, পদ্মাবতীর সৌন্দর্য দেখেছি বলছি, এটা বলিনি আমি তাতে মুগ্ধ, বলেছি তার রূপে যে কেউ মুগ্ধ হতে পারে। সেই মুগ্ধের পুরুষের ভিড়ে আমি নেই। পুষ্প চুপচাপ চলে যায়, বলার মতো জন্য কোনো শব্দ খুঁজে পায় না। পুষ্পর মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নিজাম বুঝতে পেরে পদ্মাবতীর রূপ না দেখলেও চোখের সামনে থাকা শ্যামশরীরের স্নিগ্ধ মায়াময় সৌন্দর্যের পার্থক্য কীভাবে করতাম। আর যদি বলো সেদিন তোমাকে ওসব কেন বলছিলাম, ওর একটাই জবাব, শিক্ষক হয়ে ছাত্রীর প্রেমে পড়া বারণ, তাই মুগ্ধতা প্রকাশ করে প্রেমের সূচনা করতে চাইনি। আর বেকারত্ব নিয়ে ঘরের ঘরণীকে করার স্বপ্ন দেখতে পারিনি, তাই তো আশ্বাস তখনও দিতে পারিনি, কিন্তু আজ পারছি। আজ অকপটে স্বীকার করছি তোমাতে মুগ্ধ আমি। এর কারণ আজ আমি বেকার নই তোমার মাস্টারমশাই। পুষ্প এক দৃষ্টিতে নিজামের চোখের দিকে তাকিয়ে আছে, চোখের ভাষা বোঝার চেষ্টা করছে। চোখ হলো মনের আয়না, সত্য মিথ্যা বোঝার সবচেয়ে বড় মাধ্যম। তাই পুষ্প নিজামের চোখে সত্যি খুঁজে ব্যস্ত। চোখের ভাষায় ছলনা নেই তো? কিন্তু না, ছলনা দেখতে পাচ্ছে না পুষ্প। পুষ্প নিজেকে কঠিন করে বলল, আমি একবার মনের বাইরে করে দেই, তার দিকে দ্বিতীয়বার হাত বাড়াই না। নিজাম স্লান হেসে বলে, জানি, তাই তো গত কয়েক মাস ধরে একবারের জন্য লুকিয়ে আমায় দেখনি। জানো কত কষ্ট পেয়েছি আমি? তোমার রোজ আমাকে লুকিয়ে দেখা, লুকিয়ে দেখতে গিয়ে ধরা পড়া যাওয়া ও ভয়, সব কিছুতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম আমি। তাই তোমার বদলে যাওয়ায় খুব কষ্ট দিয়েছে। পুষ্প জবাব দেয় না। নিজাম পুনরায় বলে, চাইলে সবাইকে মনের বাহিরে করা যায় না ফুল? পুষ্প চমকে ওঠে, ফুল? নিজাম তাকে নাম দিয়েছে, সত্যি নয়, ভ্রম নয় তো? নিজাম পুষ্পের দিকে নাকে আঙ্গুল ছুঁয়ে দিয়ে বলে, ভ্রম নয়, সত্যি ফুল। আমার মনের বাগানে সুভাষ ছড়ানো পুষ্প তুমি, আমার ফুল। পুষ্প নিজেকে অনুভূতি সামলে বলে, আমাদের সম্পর্কে কখনো হবে না, তেল জল মিশ খায় না। নিজাম হাসে, তারপর বলে, সেটা জেনেও তো ভালোবেসেছ। বাসতাম, এখন বাসি না। তাহলে বুঝি অনুভূতি মুছে দেওয়া যায় ফুল? পুষ্প নিশ্চুপ হয়ে যায়। নিজাম খুব শান্তভাবে বলে, জানি তুমি বড়ই নিষ্ঠুর ফুল, তাই সহজে মানবে না। তোমার বাবা মা বিয়ের জন্য হ্যাঁ বললে হয়তো মানবে, সেই আশায় গিয়েছিলাম, কিন্তু ঘটক সব গোলমেলে করে দিয়েছে। যাই হোক, বিয়ের পর যেটা জয় করার চেষ্টা করতাম সেটা না হয় বিয়ের আগেই করব। কিসের জয়? তোমার মনে আমার জন্য যে অনুভূতি লুকিয়ে আছে সেই অনুভূতি বাহির করব। তোমার মনকে জয় করা কথা বলছি ফুল। পুষ্পের মন জয় করা সহজ নয়। এক বনে মুগ্ধ হয়ে অন্য বনকে বিয়ে, এটা পুষ্প মানবে না। আমি তোমাতেই মুগ্ধ ফুল। পদ্মাবতী সুন্দরী সত্যি, কিন্তু আমি তাকে কখনো ওভাবে দেখিনি। তবে আমাকে কেন দেখেছেন? তুমি বাধ্য করেছো ফুল, তোমার প্রেমময় দৃষ্টি উপেক্ষা করার সাহস ছিল না আমার। নিজাম একটু থেমে পুনরায় বলে, জানো তোমাকে দেখে আমি প্রথম কখন মুগ্ধ হয়েছিলাম? কখন? সেদিন বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আমি পড়াতে এসেছিলাম, সদ্য কিশোরী বয়ে পা রাখা আমার ছাত্রীকে। মোল্লাবাড়ির উঠোনে এসে আমার থেমে যায়, হাত থেকে ছাতা পড়ে যায়, কেননা আমার সামনে সদ্য কিশোরীতে পা দেওয়া ছাত্রী দাঁড়ানো বললে ভুল হবে, বৃষ্টির পানি নিয়ে খেলা করছে সে। কখনো আকাশের দিকে চেয়ে চোখ বন্ধ করে, কখনো মুখশ্রী পড়া বৃষ্টির ফোঁটা অনুভব করে, কখনো না হতে বৃষ্টির পানি জমিয়ে মুখে ছিটে দিচ্ছে। তার এই স্নিগ্ধ রূপ প্রথমবার আমাকে মুগ্ধ করেছিল। সেদিন প্রথম শ্যামবর্ণের কিশোরীর মুগ্ধ চোখে দেখেছিলাম আমি। আর দ্বিতীয়বার? পুষ্প অবাক হয়। দ্বিতীয়বার কুয়াশা আবৃত স্নিগ্ধ মুখশ্রী দেখে হয়েছিলাম ফুল। পুষ্প থ মেরে যায়। বিবেগম মনের যুদ্ধ চলছে, সে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। নিজাম পুনরায় বলে, আমি সবসময় তোমাতে মুগ্ধ হয়েছি ফুল, প্রথম থেকেই মুগ্ধ। পুষ্প জবাব না দিয়ে পা বাড়ার জন্য পা বাড়ায়। নিজাম সেটা দেখে বলে, পদ্মাবতী শ্বশুরবাড়ি যাক, তারপর তোমার শ্বশুরবাড়ি নিয়ে আসবো ফুল, তৈরি থেকো। পুষ্প দাঁড়ায় না, ছুটতে চলে যায়। নিজাম সেদিকে তাকিয়ে হাসে। পুষ্প বিছানায় আধশো অবস্থায় কপালে হাত রেখে চোখ বন্ধ করে আছে। চোখের সামনে স্পষ্ট নিজামের হাত ধরার দৃশ্য। সেই সময়, সেই মুহূর্ত, সেই অনুভূতি সব কিছু কেমন আঁকড়ে ধরেছে পুষ্পকে। পুষ্প বের হতে পারছে না, কিছুতেই পাচ্ছে না। পুষ্প বিড়বিড় করে বলে, প্রেম মুগ্ধতা চড়ায়, ভালোবাসা বাঁধনে জড়ায়। পরক্ষণে পুনরায় বলে, তার অনুভূতি প্রেম নাকি ভালোবাসা। পুষ্প চুপ করে যায়, ভাবনায় মগ্ন। পরের দিন পুষ্প বাইরে বের হতে নিজামের মুখোমুখি হয়। পুষ্পকে দেখে নিজাম খুশি মনে বলে, জানো কতক্ষণ অপেক্ষা করছি তোমার জন্য ফুল? পুষ্প জবাব দেয় না। তার মনের মধ্যে একটাই ভাবনা, নিজাম কিসের টানে তার জন্য অপেক্ষা করছে। পুরুষ মানুষকে মুগ্ধ করার জন্য যে রূপ প্রয়োজন তা তো তার নেই। নিজাম পুষ্পকে এড়িয়ে এগিয়ে যায়। নিজাম পুষ্পের পাশাপাশি হেঁটে চলে। বিষণ্ণ মন নিয়ে, ফুল আমাকে কাল শহরে যেতে হবে।
চাকরি সূত্রে যেখানে বসতি ঘুরতে হবে। পুষ্পর মন খারাপ হয়ে যায়। নিজাম কাল দূরে চলে যাবে পুষ্পর মন মানতে চায় না। তবে মনের কথা বাইরে বের করে না পুষ্প। নিজাম পুনরায় বলে, আমাকে ভুলে যাবে না তো ফুল? পুষ্প থেমে যায়। বিষণ্ণতা ছুঁয়ে দিয়েছে তাকে, তাই বিষণ্ণ চোখে নিজামের দিকে দৃষ্টি রেখে নিজাম স্লান হেসে বলে, জবাব পেয়ে গেছি আমি। পুষ্প মন খারাপ হাসে, নিজামও হাসে। পুষ্প হাসি থামিয়ে তেজি কণ্ঠে বলে, আমাকে ধোকা দিবেন না তো মাস্টারমশাই? যদি ভেবে থাকেন তবে ভুলে যান। আমি আমাকে দেওয়া ধোকার মূল্য নিতে জানি মাস্টারমশাই, তাই সাবধান। নিজাম মুচকে হাসে। পুষ্প অবাক হয়। কারণ নেই অবাক হওয়ার, তবুও হয়। কিন্তু কেন? প্রেমে পড়লে মানুষ কারণে অকারণে অনেক কিছু করে ফুল। নিজামের কথায় এবার অবাক হয় না পুষ্প, তবে মনে মনে ভাবে, আচ্ছা, এই সুদর্শন যুবককে পাওয়ার ভাগ্য কি আছে আমার? নিজাম এবং পুষ্প নীরবে পাশাপাশি হাঁটছে। পুষ্প তার গন্তব্য চলে গেলেও নিজাম বাড়ি ফিরে যায়। নিজাম চলে যাওয়ার পূর্বে জামাল মোল্লার সাথে যোগাযোগ করে। সরাসরি নিজাম কথা বলে না, রশিদ ঘটককে দিয়ে কথা বলে। জামাল মোল্লা জানিয়ে দিয়েছে প্রথমে পদ্মাবতীর বিয়ের কথা ভাবছেন, তারপর পুষ্প। জামাল মোল্লা থেকে উক্ত কথা শুনে নিজাম নিশ্চিন্তে যায়। বেশ খানিকটা সময় পাওয়া গেল। এই সময়ের মধ্যে সে আফরোজা বেগমকে রাজি করিয়ে নেবে। বিকেলে নিজাম শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। শেষ সময় পুষ্পকে একবার দেখার জন্য মোল্লাবাড়ির আশেপাশে ঘুরঘুর করছে। ছাদে দাঁড়িয়ে পদ্ম বিষয়টি লক্ষ্য করল। নিজামকে ঘুরঘুর করতে দেখে পদ্ম মুচকে হাসে। পাশে মনমরা হয়ে বসে থাকা পুষ্পকে বলে, মাস্টারমশাই চলে যাচ্ছে, তাকে বিদায় জানাতে যাবি না? পুষ্প আনমনে বলে, এতক্ষণে হয়তো চলে গেছে। পদ্ম স্লান হেসে বলে, মাস্টারমশাই কি তার পুষ্পলতাকে বিদায় না জানিয়ে যাবে রে পুষ্প? যাবে না বলছিস? হ্যাঁ, আমি নিশ্চিন্ত যাবে না। তাহলে আমার সাথে দেখা করতে আসলো না কেন? পদ্ম শব্দ করে হেসেই দেয়। পুষ্প হাসির শব্দ পেয়ে পদ্মর দিকে তাকায়। পুষ্প বলে, হাসার কি কারণ হলো? পদ্ম মুখে কিছু না বলে হাত দিয়ে ইশারা করে নিজামকে দেখায়। পুষ্প পদ্মার আঙ্গুল লক্ষ্য করে তাকাতেই নিজামকে দেখতে পায়। নিজাম অবশ্য তাদের দেখতে পাচ্ছে না। নিজাম পুষ্পকে নিজামের দিকে তাকিয়ে থাকতে দেখে পদ্ম বলে, শুধু তাকিয়ে থাকবি নাকি বিদায় জানাবি? পুষ্প জবাব না দিয়ে ছুটতে যায়। পুষ্পের যাওয়ার দিকে তাকিয়ে পদ্ম হাসে, প্রাণ খুলে আসে। তার চোখে মুখে আনন্দ লেখা দিয়েছে। পুষ্প নিজামের মুখোমুখি এসে দাঁড়ায়। হঠাৎ পুষ্পকে সামনে পেয়ে নিজাম নিজেকে ধরে রাখতে পারে না। পুষ্পকে আলিঙ্গন করে খুব শক্ত করে নিজের বাহু ধরে বন্দি করে পুষ্পকে। কিছু মুহূর্তের জন্য পুষ্প থেমে যায়। মনে মনে বলে, সময়টা থেমে যাক। নিজাম খুব গভীরভাবে পুষ্পকে জড়িয়ে ধরে থাকে। হঠাৎ কিছুটা সামনে চোখ পড়তে পুষ্পকে ছেড়ে দেয়। তাকে নিয়ে গাছের আড়ালে চলে যায়। পুষ্প বিষয়টি বুঝতে পারে না। পুষ্প কিছুটা বলতে যাবে, তার পূর্বে নিজাম তার মুখ চেপে ধরে, চোখ দিয়ে ইশারা করে শান্ত থাকার জন্য। নিজাম কিছুটা দূরে থাকা লোকগুলো চলে যাওয়ার অপেক্ষা করছে। অন্যদিকে পুষ্প নিজামের অস্থিরতার মুখশ্রীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। লোকগুলো চলে যেতে নিজাম মুখ থেকে হাত সরিয়ে নেয়। পুষ্প শান্ত গলা বলে, কালো অঙ্গের কলঙ্কের ভয় কি? নিজাম পুষ্পের দিকে তাকায়, মুচকি হেসে বলে, আমার হৃদয় বাগানে ফুল হয়ে ফুটে থাকার জন্য হলেও তোমাকে নিষ্পাপ থাকতে হবে পুষ্পলতা। মনে রেখো, আমি থাকতে কখনো কলঙ্ক তোমায় ছুঁতে পারবে না। আমি ছুঁতে দিব না ফুল। আর আর কালো অঙ্গের মায়ায় যে পড়ে, সে জানে কালো অঙ্গ কতটা দামি। পুষ্প নিশ্চুপ শ্রোতার মতো তাকিয়ে থাকে। নিজাম পুনরায় বলে, এই মেয়ে, তুমি কি জানো এখন আমার যাত্রা শান্তিময় হতে চলেছে? কেন জানো? তোমার জন্য। তোমার মুখশ্রী দেখে নিয়েছি, পথে আর ভয় নেই। পুষ্প জবাব খুঁজে পায় না। নিজাম বলে, সময় নেই, যেতে হবে ফুল। আচ্ছা, চিঠির জবাব দিও। পুষ্প মাথা নাড়ায়। নিজাম বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য ঘুরে। নিজাম এক পা বাড়াতে পুষ্প বলে, সাবধানে যাবেন। নিজাম ঘুরে পুষ্পকে পুনরায় দেখে হাসি মুখে বিদায় নেয়। পুষ্প মনে মনে বলে, বিদায় লগ্ন বুঝি এত যন্ত্রণাময়? কিছুক্ষণ যন্ত্রণা সুখের হয় অপেক্ষা করো, তাই যন্ত্রণা শেষে দাম্পত্যের সূচনা হোক। যন্ত্রণা শেষে ভালো কিছু হলে যন্ত্রণা সই। পুষ্প খুশি মনে নিজাম তার মনের কথা বুঝতে পারায় আরও খুশি হয়। দাম্পত্যের কথা শুনে হাসি মুখে নিজামকে বিদায় জানায়। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়। এক বছর শেষে পদ্মার জন্য ঘটক অনেক পাত্র এনেছে, কিন্তু জামাল মোল্লা রাজি হয় না। জাহানার দুই একটা যা মত দিয়েছে, জামাল মোল্লা দ্বিমত পোষণ করেছে। আজ এটা নিয়ে বেশ ঝগড়া শুরু হয়েছে জাহানারা আর জামালের মধ্যে। ঝগড়ার এক পর্যায়ে জাহানারা বলে, তুমি আমার মাইয়া ঘরে বসায় রাখা গ্রামে কি রটাইতে চাও? আমার মাইয়ের খুদ আছে, তাই বিয়ে হয় না? জামাল মোল্লা বলে, শান্ত হও জাহানারা, পদ্মের জন্য আমি অনেক ভালো পাত্র দেখেছি। সেই কবে থেকে এক কথা, তা কই সেই পাত্র, কবে আইব? জাহানা কিছুটা শান্ত হচ্ছে না দেখে জামাল মোল্লা বলে, আজ বিকালে আসবে। জাহানারা কিছুটা শান্ত হয়। জামাল মোল্লা সেই সুযোগ অনেক কিছু বলে, তবে সেগুলো
পদ্ম আর পুষ্পের কানে আসে না। জামান মোল্লা গোপনে জাহানারাকে বলেছে, কে বলেছে জানা নেই, তবে সেই থেকে জাহানারা মুখে বেশ খুশি দেখা দিয়েছে। নিজাম চিঠি এসেছে, রতন মাত্র দিয়ে গেল পুষ্পের হাতে। রতন পুষ্পদের গ্রামের ছেলে, বয়স হবে 10। পুষ্প রতনের হাতে টাকা দিয়ে খুব গোপনে চিঠি আদান প্রদান করে। রতন টাকা পেয়ে বেশ খুশি মনে কাজটা করে। নিজাম চিঠি পুষ্পের হাতে দেয়, পুষ্পের থেকে চিঠি নিয়ে সোজা চলে যায় ডাকপিয়নের কাছে। পুষ্পের চিঠি দিয়ে রতন চলে যায় বন্ধুদের সাথে খেলতে। হাতে টাকা থাকে, বেশ ভাব নেয় বন্ধুদের সাথে। এটাই মূলত রতনের কাজ। রতনকে বিদায় জানিয়ে ঘরে এসে চিঠি খুলে পুষ্প। চিঠি পড়তে নিবে, তখনই পদ্ম এসে চিঠিটা কেড়ে নেয়। দেখি প্রেমিক মাস্টার কি লিখেছে। না। পুষ্প চিঠি ফেরত নিতে যাবে, কিন্তু পদ্ম দিবে না। সে খুলে প্রথম লাইন জোরে জোরে পড়ে। অপেক্ষা এত তেতো কেন ফুল। প্রথম লাইন পড়ে পদ্ম বলে, বাহ, বেশ জমে উঠেছে, দেখি আর কি লিখছে। না। পুষ্প পুনরায় চিঠি নিতে যায়, কিন্তু পদ্ম অন্য হাত দিয়ে নেয়। পুষ্প ধরতে গেলে এক হাত উঁচু করে ফেলে। একসময় পুষ্প পদ্মের পিছু পিছু ছুটতে থাকে। পুষ্প হাল ছেড়ে দেয়। পদ্ম ভালো হচ্ছে না। পদ্ম হাসে, কিন্তু জবাব দেয় না। পুষ্প আবারও পিছু নিলে পদ্ম দৌড়ায়। কারোর সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায় পদ্ম। হাঁটুতে বেশ ব্যথা পায়, তাই কান্না করে দিয়ে বলে, আমার পা, আমার পা গেল রে পুষ্প, আমার পা। একটুখানি পড়ে গিয়ে কেউ এভাবে কাঁদে। পুরুষালী কণ্ঠ পেয়ে পদ্ম কান্না থামিয়ে উপরে তাকায়। সামনে থাকা যুবকটি দাঁড়িয়ে থাকতে দেখে পদ্ম অবাক হয়। পুষ্পের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য কান্না করছিল পদ্ম, তবে এবার তার বেশ লজ্জা লাগছে। জাহানারা বেগম পদ্মর কান্নার শব্দ পেয়ে এগিয়ে আসে। পদ্মর সামনে এক যুবককে দেখে বিচলিত হয় না, বরং হাসিমুখে বলে, তুমি জাফর চৌধুরী? জাফর পদ্মর দিক থেকে দৃষ্টি সরিয়ে জাহানারা বেগমকে দেখে, তারপর বলে, জি চাচি। জাহানার হাসিমুখে বলে, আসো বাবা, ভেতরে আসো। পুষ্প একত্রখানে পদ্মর পাশে এসে দাঁড়ায়। পদ্ম পুষ্পের হাতে চিঠি নিয়ে মাথা নত করে দাঁড়ায়। পুষ্প একবার জাফরকে দেখে নেয়। জাহানারা পদ্মর দিকে তাকে বলে, শহর থেকে আইসে তোর আব্বার বন্ধুর পোলা, তগু ঘরের ডান পাশের ঘরটায় নিয়ে যা, ওখানে কিছুদিন থাকবে। পদ্ম বিনা বাক্যে মাথা নাড়ায়। পুষ্প জাফরকে ভালোভাবে দেখে নেয়। জাফর জাহানারা বেগমের সাথে কিছু কথা বলে পদ্মের দিকে তাকায়। পদ্ম ধীর পায়ে এগিয়ে গিয়ে ঘর দেখিয়ে দেয়। জাফর গিয়ে ঘরে বিশ্রাম নেয়। অনেকটা পদ এসেছে, তাই বিশ্রামের প্রয়োজন। জাহানারা পদ্মকে আলাদা করে ডেকে বলে, এখন থেকে আর সাজিটা থাকবি। পদ্ম বুঝতে না পেরে বলে, কেন? আমি বলছি। পদ্ম কথা বাড়ায় না। জাহানারা বেগম চলে যায়। জাহানারা চলে যেতে পুষ্প এসে পদ্মকে জিজ্ঞাসা করে, আম্মা কি বললো? পদ্ম সবটা বলে। পুষ্প বলে, অর্থাৎ অচেনা অতিথির আগমন, আম্মা তোকে সেজে থাকতে বলছে, ঘটনা কি জানি না। পুষ্প কথায় বাড়ে না। সে গিয়ে নিজামের চিঠি খুলে পড়ে। হাজারো ভালোবাসার কথা দিয়ে ভরা চিঠি। 1 বছরে শখানেক চিঠি এসেছে পুষ্পর কাছে। দূরত্বময় প্রেম নিয়ে পুষ্পর বেশ ভয় হয়। মাঝে মাঝে মনে হয় নিজাম শহরের মেয়ে পেয়ে তাকে ভুলে যাবে। নিজামের মন ভোলাতে রূপ যে তার নেই, তাই মনে আশঙ্কা জাগে। তবে নিজামের চিঠি পেয়ে খুশি হয় পুষ্প, কেননা চিঠির ভাষা বোঝা যায় নিজাম তার শ্যামপরের জন্য কতটা ব্যাকুল, যেটা পুষ্পকে মুগ্ধ করে। চিঠি হাতে নিয়ে পুষ্পকে হাসতে দেখে বলে, কবে যে আমি এমন হাসতে পারবো। পদ্ম পুষ্পর কথা শুনে তার দিকে তাকায়, তারপর বলে, মন বাগানের ফুল ফুটলে টের পাবি নে পদ্ম। পদ্ম শব্দ করে হাসে, তারপর বলে, আমার মন বাগানে ফুল ফোটার পূর্বে কেউ এসে নিয়ে যাবে বধূ। এতদিন নিয়ে যেত, আব্বার জন্য হয়নি। পদ্ম মাথা নাড়ায়। পুষ্প বলে, আচ্ছা পদ্ম, তোর কোনো ইচ্ছে নেই? কিসের ইচ্ছে? কাউকে ভালোবাসার, কারো হাত ধরার। যার সাথে দাম্পত্য বন্ধনে আবদ্ধ হব তাকেই বাসবো, মন ভরে বাসবো। পদ্ম একটু থেমে বলে, বিবাহের পূর্বে ভালোবাসা ভয় হয় আমার, খুব ভয়। মনে হয় যদি ভালোবাসা পূর্ণতা না পায় তবে আমি কি করব। পূর্ণতা না পায় কথাটা শুনে পুষ্প অজানা ভয়ে আটকে ওঠে। পুষ্পের চোখে মুখে ভয় দেখে পদ্ম বলে, আমি ভালোবেসে ধোঁকা খেয়ে বাঁচতে পারবো না পুষ্প, কিন্তু তুই পারবি। তুই তাকে বোঝাতে পারবি ধোঁকা দিয়ে সে ভুল করেছে, তাই আমি তোকে কখনো ভালোবাসতে বাধা দেয়নি। তাছাড়া মাস্টারমশাই তোকে ধোঁকা দিবে না, তার চোখে তোর জন্য অনেকটা ভালোবাসা দেখেছি আমি পুষ্প। পুষ্প হঠাৎ পদ্মকে জড়িয়ে ধরে, তারপর বলে, আমরা যখন আলাদা হয়ে যাব তখন কিভাবে থাকবো পদ্ম? পদ্ম মজা করে বলে, এখন তুই মাস্টারমশাই থাকে যেভাবে থেকেছিস, তবে তুই যদি প্রেমিকের মতো আমার খোঁজ না নিতে চাস সেটা আলাদা বিষয়, যা। পুষ্প পদ্মের কথায় একটা মারে। পদ্মের চোখে ঘুম নেই, তাই ছাদে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছিল। সেই সময়ে জাফর পদ্মের পাশে এসে দাঁড়ায়, তারপর বলে, চাঁদ নিজেই চাঁদ দেখছে। পদ্ম চমকে তাকায়। পাশে জাফরকে দেখে ভয় পেয়ে কিছুটা দূরে চলে যায়। পদ্ম স্লান হেসে বলে, এত কিসের ভয়? চাঁদেরও তো কলঙ্ক আছে। তবে পদ্ম জবাব দেয় না। জাফর পুনরায় বলে, মানুষটা আমি খারাপ নই, দেখলে না তোমার আব্বার খাবার সময় কেমন প্রশংসা করলো আমার।
পদ্ম মৃদু হাসে। আপনি এখনও জেগে যে? আমি এত তাড়াতাড়ি ঘুমাই না। তা তুমি জেগে কেন? ঘুম আসছে না তাই। ও, একটা প্রশ্ন করি? পদ্ম সম্মতি জানে। জাফর বলে, তোমার নাম কি? পদ্ম না পদ্মাবতী? আব্বা আম্মা পদ্ম ডাকে। আচ্ছা, আমার নাম জানো? পদ্ম মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। জাফর বলে, জানো আমি ডাক্তার? শুনেছি। আব্বা তখন বলল, এখানে আমি কেন এসেছি সেটা জানো? আব্বা বলল তো বেড়াতে এসেছেন। সেটা আসল কারণ নয়। তবে? জাফর একটু থেমে শান্ত গলায় বলল, তোমার সাথে আমার বিয়ের কথা চলছে। আমার আব্বা আর তোমার আব্বা রাজি, তাই আমাকে পাত্রী দেখতে পাঠিয়েছে আব্বা। পছন্দ হলে বিয়ে ঠিক। পদ্ম অদ্ভুত দৃষ্টিতে জাফরের দিকে তাকিয়ে থেকে। জাফর মৃদু হাসে। পদ্ম জাফরের কথা বিশ্বাস করতে পারে না। জাফর বুঝতে পেরেছে বলে বিয়েতে দ্বিমত আছে। পদ্ম জবাব দেয় না। জাফর পুনরায় বলে, থাকতেই পারে। তুমি সুন্দরী, আমি কালো। পছন্দ হবে না, সেটাই কথা। পদ্ম মুখ ফসকে বলে, কালো কোথায়? আপনিও বেশ সুন্দর। তোমার মতো নই, তোমার থেকে কিছুটা চাপা। আসি, ঘুমাবো। অপছন্দ আমাকে? পদ্ম আস্তে করে বলে, আব্বা আমার পছন্দেই আমার পছন্দ। নিজস্ব কোনো পছন্দ নেই। নেই? পদ্ম ঘরের দিকে পা বাড়ায়। পিছু ঘুরে জাফর আর না দেখে। দুদিন হলো জাফর এসেছে। জাফর এখানে বেশ ভালো লেগেছে, বিশেষ করে পদ্মকে। সকালবেলা ঘুম থেকে উঠে জাফর পদ্মের খোঁজে পাশের ঘরে চলে গেল। দরজার কড়া নাড়লে পুষ্প বলে, দরজা খোলা। জাফর ভেতরে প্রবেশ করে পুষ্পের মুখোমুখি হয়। জাফর বেশ বিরক্ত হয়। জাফরের বিরক্ত চোখ এড়ায় না পুষ্পের। জাফর বিরক্ত নিয়ে বলে, পদ্মাবতী আছে? পুষ্প ঠান্ডা গলায় বলে, নিচে গেছে। জাফর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পা ফেলে চলে যায়। গভীর রাত। পুষ্প বাহিরের বাগানে এসে দাঁড়ায়। কিছু মুহূর্তের মধ্যে সেখানে নিজাম চলে আসে। নিজামকে দেখে পুষ্পর 1 বছরের তৃষ্ণা মেটে। পুষ্প এবং নিজাম দুজনে দুজনার মুখের দিকে তাকিয়ে থাকে। কিছু মুহূর্ত পর পুষ্প বলে, আজ হঠাৎ করে চলে এলেন? তোমাকে না দেখে থাকতে পারছিলাম না ফুল। প্রেমিকার মন ভোলাতে প্রেমিকরা মাঝে মাঝে মিথ্যে বলে, জানি আমি। নিজাম হাসে, তারপর বলে, আমি কোনো অবুঝ মেয়ের প্রেমে পড়িনি। আমার প্রেমিকা জানে মন ভোলানো কথা কোনটা। পুষ্প খিলখিলিয়ে হাসে। নিজাম বলে, আসতে সবাইকে জানাবে নাকি? পুষ্প থেমে যায়। নিজাম বলে, ভয় করছে না ফুল? কিসের ভয়? এত রাতে আমার সাথে দেখা করতে, তাও একা? না। যদি কিছু ভুল করে ফেলি? ভালোবাসা ভুল করে না, প্রেম ভুল করে। আমি প্রেম নই, ভালোবাসা। নিজাম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তারপর বলে, শুনলাম মেট্রিক ফেল করেছ? পুষ্প মাথা নাড়ায়। নিজাম বলে, কোন বিষয়ে? অঙ্কে। মাত্র একটা? আরও 2-3টায় করা উচিত ছিল। পুষ্প রাগে দৃষ্টি নিক্ষেপ করলে নিজাম হাসে। তারপর বলে, রাগিনী রূপে তুমি সেরা। শুধু লেখাপড়াই হতে পারলে না, শেষে কিনা ফেল করা ছাত্রীকে বিয়ে করতে হবে আমাকে? আফসোস হচ্ছে খুব। অভিমানী কণ্ঠে পুষ্পর। অভিমান বুঝতে পেরে নিজাম মনে মনে বলে, অভিমানী তুমি এটাকে দেখা হয়নি, একটু দেখে নিই। হ্যাঁ, খুব আফসোস হচ্ছে। পদ্ম পাশ করেছে বেশ ভালো ফলাফল নিয়ে। তাকে বিয়ে করুন, আফসোস কেটে যাবে। নিজাম ঠোঁট কামড়ে হাসে। পুষ্প সেটা দেখে আরও রেগে যায়। নিজাম আরও কিছুক্ষণ পুষ্পের সাথে মজা করে। শেষে বললে, প্রেম মরা জলে ভাসে না। পুষ্প লজ্জা পায়। নিজাম হাসে। নিস্তব্ধ রাতে প্রেমে মগ্ন এক যুগল। বেশ কিছুক্ষণ পর পুষ্প বলে, চাচি কেমন আছে? জানি না। শহর থেকে সোজা তোমার কাছে চলে এলাম ফুল। পুষ্প স্লান হাসে। প্রেমিকা খুশি, তবে দায়িত্বকে অবহেলা করে? প্রেম বিলালে প্রেমিকার খারাপ লাগে মানে? পুষ্প শান্ত গলা বলে, বিয়ের পূর্বে বউ পাগলা হলে শাশুড়ি বউকে ভালোবাসবে কীভাবে, যেখানে সন্তান বউয়ের জন্য তার খোঁজ নিতে পারে না? পুষ্পের ইঙ্গিত বুঝতে পেরে নিজাম খুশি। এই ভিন্ন রকম মানুষটাকে সে ভালোবাসে। পুষ্প ধীর গলা বলে, সংসারের খুঁটি হলো পুরুষ মানুষ। সে যদি ঠিক থাকলে সমস্ত সংসারটাই ঠিক। আম্মা এবং বউয়ের জন্য একজনকে বেছে নিয়ে নয়, বরং দুজনকে ভালো রাখার মন্ত্র শিখতে হয়, জানতে হয়। নিজাম খুশি মনে বলে, তুমি আছো তো? তা যা জানি জানিয়ে দিব। বাড়ি যান। চাচি সময় দিন, অনেক দিন পর আপনাকে দেখবে, খুশি হবে। সেই খুশি ধরে রাখুন। নিজাম সম্মতি জানায়। তারপর বলে, একটু ভুল করি ফুল। পুষ্প বুঝে ওঠার আগে নিজাম তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। পুষ্প সবটা বুঝতে উঠে দেখে নিজাম চলে গেছে। পুষ্প মনে মনে হাসে। পুষ্পর ঘরের সামনে এসে পদ্মের গোঙানি শুনতে পায়। তৎক্ষণাৎ দরজা ঠেলে ভিতরে ঢুকে। পদ্ম বলা সেই লোকটি পদ্মর মুখ চেপে ধরছে। পদ্মর পোশাক খোলার চেষ্টা করছে। পুষ্প নিজের চোখ বন্ধ করে নিয়ে বলে, দাদি চলে যাওয়ার পর থেকে নিজেকে গড়েছ পুষ্প? কতটা গড়েছ তা কাজে দেখাও পুষ্প, কাজে দেখাও। পদ্ম পুষ্পকে জড়িয়ে ধরে আছে। তাদের সামনে জাফর লোকটিকে মারছে। পদ্মর ঘর থেকে অদ্ভুত আওয়াজ পেয়ে জাফর আসে। এসে দেখে পুষ্প দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার সামনে এক লোক পদ্মর সাথে খারাপ করার চেষ্টা করছে। জাফর তৎক্ষণাৎ লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে। লোকটি এবং জাফরের মধ্যে বেশ কিছু মারামারি হয়। এতক্ষণে জাহানারা এবং মোল্লা
কান অবধি গিয়েছে আওয়াজ। তাই তারাও এসেছে। জামাল মোল্লার চোখে বিস্ময় দেখা দিলেও জাহানারার চোখে ভয় দেখা দিচ্ছে। জামাল মোল্লা বিস্ময় নিয়ে বলছে, কি হয়েছে? জাফর বলে, এই লোক পদ্মাবতীর সাথে। জাফরের কথা বলার সুযোগ নিয়ে লোকটি পালিয়ে যেতে নেয়। জামাল মোল্লা ধরতে যাবে, তখনই জাহানারা মেঝেতে জ্ঞান হারায়। জামাল মোল্লা জাহানারাকে ধরতে গেলে লোকটি পালিয়ে যায়। সবাই জাহানারা জ্ঞান ফেরাতে ব্যস্ত। পদ্মাও নিজেও ভয়ে দূরের থেকে আম্মার কাছে আসে। তবে সে সময় পুষ্প সেখানে ছিল না। লোকটির পিছনে সেও তখন চলে গিয়েছিল। কয়েক ঘন্টা পর জাহানারা জ্ঞান ফিরে। জাহানারা জ্ঞান ফিরতে পদ্ম বললে চিৎকার করে। পদ্ম তার মাথার কাছে এসে বলে, তাই বলে আম্মা? জাহানারা পদ্মকে জড়িয়ে ধরে, তোর কিছু হয় নাই তো? তুই ঠিক আছিস? আমি ঠিক আছি আম্মা, তুমি শান্ত হও। জাহানারা শান্ত হয়, মনে ভয় পায়। আজ পদ্মর যদি কিছু হয়ে যায়, জামাল মোল্লা, পদ্মর আম্মাকে বিশ্রাম নিতে দাও, এখন তার এটা প্রয়োজন। পদ্ম মাথা নাড়ায়। জাহানারা শুয়ে পড়তে বলে। পদ্ম নরম আদুরে গলে বলে, আম্মা ঘুমাও, সব ঠিক আছে। জাহানারা বলে, না, আমার ঘুমানোর দরকার নেই, আমার কাছে তুই থাকলে আমি ঠিক থাকবো। জামাল মোল্লা কথাটি শুনে চলে যায়। জামাল মোল্লা চলে যেতে দূরে দাঁড়ানো পুষ্প বলে, আম্মা, দুঃস্বপ্ন যদি সত্যি হলো বুঝি মানুষ জ্ঞান হারায়? জাহানারা চমকে পুষ্পের দিকে তাকায়। পুষ্প শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। পুষ্পের এরূপ দৃষ্টি জাহানারার মনে অজানা আতঙ্কের জন্ম দিয়েছে। অন্যদিকে পদ্ম জাহানারার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। সে সময় পদ্মর বয়স 11। হেসে খেলে দিন কাটে। প্রাণবন্ত চঞ্চল পুষ্পের পাশে শান্ত নরম মনের পদ্মের বেশ সুন্দর সময় কাটে। দুবোন খুব আনন্দে বড় হয়। তবে এক রাতে, সেই রাতের স্মৃতি পদ্মকে অন্যভাবে বানিয়ে দেয়। সেদিন রাতে পানি খাওয়ার পর ঘর থেকে বের হয় পদ্ম। গভীর রাত। নিজ বাড়িতে চলাচল করতে পদ্মর কখনো ভয় হয়নি। তবে সেই রাতের পর থেকে ভয় হতে শুরু করছে। পানি নেওয়ার জন্য রান্নাঘরের দিকে পা বাড়াতে একটি লোকের সাথে ধাক্কা খায় পদ্ম। সেই ধাক্কা তার কাল হয়ে দাঁড়ালো। লোকটি কি বিশ্রীভাবে তার দিকে তাকিয়েছিল। পদ্ম ভয়ে শিউরে উঠল। আস্তে করে শুনতে পেল লোকটি বলছে, বাহ, জাহানারা মেয়েটা তো বেশ হয়েছে। লোকটি বাক্যটি ব্যয় করার সাথে সাথে পদ্মর দিকে হাত বাড়ায়। সেই নোংরা স্পর্শে কেঁপে ওঠে পদ্ম। ভয়ে দৌড় দেয়, দেওয়ালে গিয়ে ধাক্কা খায়, মাথা ফেটে সেখানেই পড়ে যায়। সকালে নিজেকে বিছানার নিচে আবিষ্কার করে পদ্ম অবাক। রাতের কথা মনে পড়তে কান্না করে দেয়। কান্না শুনে জাহানারা আসে। পদ্মকে নিচে পড়ে থাকতে দেখে, নিচে পড়লি কীভাবে, মাথা ফাটলো কীভাবে? পদ্ম রাতের ঘটনা বলতে জাহানারা বলে, স্বপ্ন দেখে মেঝেতে পইড়া গেছো, আজ থেকে দেওয়ালের পাশে ঘুমাবি, পুষ্পরে এই পাশে দিবি। সেদিনের মতো পদ্ম পুষ্প সব কিছু দুঃস্বপ্ন ভাবে, কেননা পদ্মকে রান্নাঘরে নেয়, বরং নিজের ঘরের মেঝেতে পেয়েছে। জাহানারা ভয় নিয়ে পদ্ম এবং পুষ্পের দিকে তাকিয়ে আছে। পুষ্প পদ্ম উদ্দেশ্য করে বলে, তুই স্বপ্ন দেখিসনি পদ্ম, আসলে আম্মা বুঝতে ভুল হয়েছে। সেদিন লোকটি হয়তো ভয় পেয়ে তোকে ঘরের মেঝেতে ফেলে গেছে, তাই আম্মা সব কিছু স্বপ্ন ভেবেছে, তাই না আম্মা? তাই না আম্মা? পুষ্পের এই কথাটাতে কিছু ছিল। জাহানারা বেশ ভয় পায়। তার মনে ভয় বাসা বেঁধেছে। আচ্ছা, পুষ্প কি কিছু জেনে যায়নি তো? পদ্মকে জানাতে দেওয়া যাবে না, তাই জাহানারা পুষ্পের কথায় সম্মতি দেয়। পদ্ম জাফরের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে প্রবেশ করতে সংকোচ হচ্ছে। জাফর ভেতর থেকে বিষয়টি লক্ষ্য করে বলে, সংকোচহীন প্রবেশ করো। জাফরের কণ্ঠ পেয়ে সাহস করে পদ্ম ঘরে প্রবেশ করে। জাফর পদ্মকে একরাশ দেখে নিয়ে বলে, কিছু বলবে পদ্মাবতী? পদ্ম শান্ত গলায় বলে, ধন্যবাদ, কাল আপনি না থাকলে আমার যে কি হতো। কিছুই হতো না, যা হওয়ার আমার হতো। পদ্ম অবাক হয়ে বলে, মানে? স্ত্রীর কলঙ্ক স্বামীর কলঙ্ক। পদ্ম হঠাৎ করে জাফরের কথা ভালো লাগলো। পদ্ম বলে, বিয়ে হয়নি তো, হবে তো? কলঙ্কিত হলে কি সিদ্ধান্ত বদলাতেন না? জাফর জবাব না দিয়ে স্লান হেসে পদ্ম চলে যায়। কেটে যায় দুদিন। জাহানারা আতঙ্কে ঘরবন্দি করেছে নিজেকে। পদ্মের ঘরে আসা লোকটি অর্থাৎ মতিনের মৃতদেহ পাওয়া গেছে। মতিন বাড়ির পাশের গ্রাম। মতিনের মৃত্যুর কথা শুনে অজানা ভয়ে জাহানারা নিজেকে বন্দি করেছে। দরজা খোলার শব্দ পেয়ে জাহানারা ভয় পায়, ভয়ে ভয়ে তাকায়। সামনে পুষ্পকে দেখে ভয় কেটে যায় তার। তবে পুষ্পের কথাটা শুনে ভয়টা দ্বিগুণ বেড়ে যায়। পুষ্প বলে, তোমার এরূপ আচরণ আব্বাকে সন্দেহপ্রবণ তৈরি করছে। আর জানো তো, সন্দেহের বশে খোঁজ লাগালে কি হবে? জাহানারা ভয়কে দমিয়ে বলে, কি হইব? স্বাভাবিক হও। পাপ করার সময় তো কখনো ভয় পাওনি, তবে আজ এত ভয় পাচ্ছ কেন? ভয় পাও? তবে আব্বা শহরে যাক, তারপর পাও। আব্বার সামনে ভয় পেলে আব্বা সন্দেহ করবে। জাহানারা পুষ্পের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। পুষ্প পুনরায় জানো, সেদিন পদ্মর কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। কেন জানো? কেন? কারণ সেদিন দরজা খোলা রেখে আমি বাইরে গিয়েছিলাম। সেই সুযোগে মতিন ঘরে ঢুকেছে। তাই পদ্মের ক্ষতি আমার জন্য হতো। সারা জীবন আমার নিজেকে দোষী মনে হতো। জাহানারা নিশ্চুপ। পুষ্প বলে, যেই মানুষটা তোমার মেয়ের ক্ষতি চায়, তাকে পুনরায় জীবনে প্রবেশ করানোটা তোমার ভুল ছিল আম্মা।
ভুলের মূল্য দিতেই হবে, সেটা জানো? জাহানারা ভয় মিশ্রিত কণ্ঠে বলল, তুই জানলি কীভাবে? পুষ্প স্লান হেসে বলে, স্বাভাবিক হও আম্মা। পুষ্প চলে যায়, জাহানারা সেদিকে তাকিয়ে থাকে। পুষ্প এবং নিজাম নদীর পাড়ে বসে আছে, পাশাপাশি বসে রয়েছে। তাদের মধ্যে কিছুটা দূরত্ব রয়েছে। গতকাল আবার নিজাম শহরে চলে যাবে, তাই আজ শেষবার দেখা করতে এসেছে। দুজন নীরবে একে অপরকে দেখছে। নীরবতা ভেঙে নিজাম বলল, আজ ভালোবাসার পূর্ণতা পাবে তো ফুল? আপনি চাইলে মানে? পরিবারের বাধা অতিক্রম করে আমি মুহূর্তে চলে আসতে পারবো। আপনি পারবেন কি না জানি না। নিজাম স্নান হাসে, তারপর বলে, পারবো। তাহলে পূর্ণতা পাবে। আমি পূর্ণতা চাই ফুল, তোমাকে আপন করে পাওয়ার বড় তৃষ্ণা। পুষ্প নিজামের চোখে পালকহীনভাবে তাকিয়ে থাকে, তারপর বলে, বেশি ভালোবাসা ভালো নয় মাস্টারমশাই। নিজাম মুচকি হেসে বলে, আমি তো বেশি ভালোবাসতে চাই ফুল, ভালোবেসে আরও গভীরভাবে যেতে চাই। পুষ্প স্নান হাসে। নিজাম পুষ্পের হাত ধরে, পুষ্পের হাতের উপর নিজের হাত রেখে, এই হাতটা পূর্ণ অধিকার ধরাতে চাই ফুল। আমার মন বাগানে সারা জীবনের জন্য আঁকড়ে ধরতে চাই ফুল, সারা জীবন আঁকড়ে রাখবে তোমায়, খুব ভালোবাসবে ফুল। পুষ্প লজ্জা পায়। নিজাম শব্দ করে হাসে, বলে, তুমি লজ্জা পাও ফুল? পুষ্প জবাব দেয় না। নিজাম ফুলের নাকে টোকা দিয়ে বলে, লাশরাঙা ঠোঁট ছোঁয়াতে ইচ্ছে, কিন্তু অধিকার নেই। পুষ্প আরও বেশি লজ্জা পায়। নিজাম তার মুখের লজ্জারাঙা মুখশ্রী থেকে অবাক নয়নে থাকে। কিছুটা সময় কেটে যায়। হঠাৎ পুষ্প বলে, বিনা বাক্যে বিনা শর্তে যে মানুষটা আমাকে ভালোবাসে, তার জন্য আপনার কি করা উচিত মাস্টারমশাই? নিজাম প্রথমে অবাক হলেও পরে সামলে নেয়, বলে, তার জন্য জীবনটাও দিয়ে দেওয়া যায়। পুষ্প হাসে। এরূপ জবাব চেয়েছিল সে, তাই খুব খুশি। নিজাম বলে, হঠাৎ এমন প্রশ্ন? পুষ্প জবাব না দিয়ে বলে, যদি কখনো জানেন আপনার ফুল অন্য এক সত্তা আছে, তাহলে কি রাগ করবেন? না, আমি জানি আমার ফুলের সেই সত্তা মুগ্ধকর হবে, আমার তাকেও ভালোবাসতে ইচ্ছে করবে। আবেগ নয়, বিবেক দিয়ে জবাব দিন। আমি আবেগ ও বিবেক দুটোকে একত্রিত করে জবাব দিয়েছি ফুল। আমার বিশ্বাস আমার জবাবের মতোই ঘটবে সেদিন, যেদিন তোমার অন্য সত্তাকে দেখব। পুষ্প আর কোনো কথা বলে না। শেষবেলায় নিজাম পুষ্পর থেকে বিদায় নেয়। পুষ্প এবং নিজাম গ্রামের লোকজন প্রায় খেয়াল করে। তাদের মধ্যে প্রেমের গুঞ্জন রটার পূর্বে রশিদ ঘটক জানায় তাদের বিবাহর কথা চলছে। পদ্ম পর তাদের বিয়ে হবে। মূলত নিজাম ঘটককে এসব রটাতে বলেছে, যার জন্য গ্রামের লোকজন নিজাম ও পুষ্পকে দেখাশোনা স্বাভাবিক ধরে নিয়েছে। পুষ্প ঘরে এসেছে, আনমনে নিজামের কথা ভাবছে। সে সময় জাহানারা ঘরে এলো। জাহানাকে থেকে পুষ্প বলে, পদ্ম ঘরে নেই আম্মা। জানি, আমি তোর লগে কথা বলতে আসছি। পুষ্প অবাক হয় না, জানো, স্বাভাবিক ঘটনা। সে জানে জাহানারা আসবে। জাহানারা স্লান হেসে বলে, তুই কি জানিস তুই? পদ্ম পুষ্প প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।